জি স্যার। তোমাদের গত ক্লাসের রেকর্ডিংও কিন্তু ইয়ে করা যায় না, এই কারণে আমি আজকে অন্য ক্লাস থেকে লিংক ক্রিয়েট করে দিছি আর কি। আজকে দেখা যাক কি হয়। এই কারণে মানে আজকে ডাইরেক্ট তোমরা জয়েন করতে পারো নাই। কেউ কি ডাইরেক্ট জয়েন করতে পারছো মানে আমার অ্যাকসেপ্টেন্স ছাড়া? জি স্যার। ওই যে সাদমান হোসেন থাকে ও ওকে এডো মেইল দিয়ে ঢুকছিলাম। বাকিরা কি যা যা নিজস্ব আইডি দিয়ে জয়েন করছো নাকি বিবিটির ইমেল দিয়ে জয়েন করছো এমন কেউ আছো? স্যার আমি করছি বিউবিটি মেইল দিয়ে। তুমি ছাড়া তুমি কি ডাইরেক্ট জয়েন করছো না আমি অ্যাকসেপ্ট করছি তোমার? স্যার আমি তো ডাইরেক্ট জয়েন করেছি, রিকোয়েস্ট দিতে আচ্ছা। হয়নি। স্যার আপনি অ্যাকসেপ্ট করেছেন তারপর। যাই হোক, কারোরটা তো অ্যাকসেপ্টেন্স ডাইরেক্ট হয়ে গেছে, কারোরটা অ্যাকসেপ্ট করা লাগছে আর কি। আমি তোমাদের যে ক্লাসরুমের যে ক্লাস সেখান থেকে তোমাদের লিংকটা ক্রিয়েট করা হয় নাই, অন্য আরেকটা ইয়ে থেকে ক্রিয়েট করে দেখতেছি যে আজকের ক্লাসটা রেকর্ডিংটা ইয়ে করা যায় কিনা। ঠিক আছে। আচ্ছা আমরা ক্লাস শুরু করি। তোমরা এই পর্যন্ত জয়েন করছো 25, মানে 25 জন জয়েন করছো। সবাই জানে তো তোমাদের ক্লাস যে শুরু হয়ে গেছে? স্যার জয়েন করতে না একটু সমস্যা আছে, প্রথমে একবার এরর দেখাচ্ছে, আবার পরে জয়েন হইল না, সমস্যা হচ্ছে অনেকের জন্য। ওইটা লিংক হচ্ছে ভালোভাবে ইয়ে না করতে পারলে। লিংকটা হচ্ছে কি ওই যে আমার এক লাইন হয়ে গেছে মনে হচ্ছে, এটা আমি আবার দিচ্ছি। জি স্যার এক লাইন হয়ে গেছে, তাই জন্য অনেকে এক লাইন হয়ে গেছে, এই কারণে সমস্যা হয়েছে। লিংকটা আবার পোস্ট করে দিলাম। লিংকের উপরে ক্লিক করতে হবে আর কি, ওই যে টুডেস ক্লাস লিংক এক লাইন হয়ে গেছে। টুডেস ক্লাস লিংকটা পরে আমি আর এন্টার দিই নাই, হয়ে গেছিল। গত ক্লাসে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন শুরু করছিলাম, আজকে আমরা আবার ডিফারেনশিয়াল ইকুয়েশন পড়বো। আমি সামনে যা পড়বো সবই ডিফারেনশিয়াল ইকুয়েশন। ক্লাসে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন 1 নামের যে ফাইলটা ছিল সেটা নিয়ে কথা বলছিলাম। আমরা বলছিলাম যে ডিফারেনশিয়াল ইকুয়েশন কাকে বলে। ডিফারেনশিয়াল ইকুয়েশন, একটা ইকুয়েশনকে ডিফারেনশিয়াল ইকুয়েশন বলা হবে যখন এই ইকুয়েশনে ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট থাকবে, মানে ডিফারেন্সিয়েশন বা ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট ডিওয়াই বাই ডিএক্স ডিজেড বাই ডিএক্স এই টাইপের জিনিসগুলো থাকবে, অথবা ডিফারেনশিয়াল থাকবে। ডিফারেনশিয়াল মানে হচ্ছে ডিওয়াই ডিএক্স আলাদা আকারে যদি থাকে, যেমন এখানে 3 নম্বর ইকুয়েশনটা যে ফর্মে আছে যে ডিএক্স এবং ডিওয়াই আলাদা ফর্মে আছে, এই ডিএক্স ডিওয়াই আলাদা ফর্মে থাকলে এগুলোকে বলা হচ্ছে ডিফারেনশিয়াল। যে ইকুয়েশনে ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট অথবা ডিফারেনশিয়াল থাকবে সেটাই ছিল হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখানে যে 4টা एग्जांपल আছে, প্রত্যেকটাতে ডিফারেন্সিয়েশন আছে, যে ডিওয়াই ডিএক্স আছে, তারপরে যে থার্ডটাতে ডিএক্স ডিওয়াই আলাদা আছে, তারপরে থার্ডটাতে ডিফারেনশিয়াল আছে, আর বাকি তিনটাতে ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট আছে। আর লাস্টেরটাতে ডিফারেন্সিয়েশনের সিম্বলটা একটু ডিটাকে একটু বাঁকা করে লেখা হয়েছে, কারণ এগুলো হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। del z by del x plus del z by del y equal 0, এটা ছিল হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। এই কারণে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন গুলাকে ডিটাকে একটু বাঁকা করে লেখা হয়, যেটাকে আমরা বলি ডেল। তাহলে যে ইকুয়েশনে ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট বা ডিফারেনশিয়াল থাকবে সেই ইকুয়েশনকে বলি হচ্ছে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন।
তারপর আমরা পড়ছিলাম ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে যেই ডিফারেনশিয়াল ইকুয়েশনে যে ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট গুলো থাকবে, যেই ভেরিয়েবলকে ডিফারেন্সিয়েশন করা হচ্ছে সেই ভেরিয়েবলটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর যেই ভেরিয়েবলের সাপেক্ষে ডিফারেন্সিয়েশনটা করা হয় সেটাকে বলা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। হ্যাঁ, প্রথম ইকুয়েশনে যেমন ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট আছে dy বাই dx, তাহলে এখানে y কে ডিফারেন্সিয়েশন করা হচ্ছে x এর সাপেক্ষে, তাহলে y টা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, x টা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আবার লাস্ট ইকুয়েশনটাতে del z বাই del x প্লাস del z বাই del y ইকুয়াল 0, এখানে z কে ডিফারেন্সিয়েশন করা হচ্ছে, সো z টা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর x এর সাপেক্ষে করা হচ্ছে এবং y এর সাপেক্ষে করা হচ্ছে, সো x আর y হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তারপর আমরা বলছিলাম দুই ধরনের ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে, একটা হচ্ছে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন আর একটা হচ্ছে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনে থাকে হচ্ছে একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে যে ডিফারেনশিয়াল ইকুয়েশনে একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে এবং একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে, ঠিক আছে, সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনকে বলা হচ্ছে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে এখানে হচ্ছে প্রথম তিনটা ইকুয়েশন, এই প্রথম তিনটা ইকুয়েশন হচ্ছে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। আর যে ইকুয়েশনে পার্শিয়াল ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট থাকবে মানে হচ্ছে একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কিন্তু একের অধিক ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যখন একের অধিক থাকবে ডিফারেনশিয়াল ইকুয়েশনে তখন সেটাকে বলা হচ্ছে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। যেখানে লাস্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন যে del z বাই del x প্লাস del z বাই del y ইকুয়াল 0, এখানে z টা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এখানে x আর y, আর এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দুইটা আছে, এই কারণে এই ইকুয়েশনটা হচ্ছে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। তারপরে আমরা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার জিনিসটা কি সেটা শিখছিলাম এবং কিছু एग्जांपल দিয়েছিলাম। অর্ডার ছিল হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশনে যে ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট গুলো থাকবে সেই ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট গুলোর ভিতরে হাইয়েস্ট অর্ডার ডিফারেন্সিয়েশন যেটা, তার যে ডিফারেন্সিয়েশনের অর্ডার সেটাই হচ্ছে ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার, ঠিক আছে। অর্থাৎ সর্বোচ্চ কতবার ডেরিভেটিভ করা আছে ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সর্বোচ্চ ডেরিভেটিভের সংখ্যাটাই হচ্ছে ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার। যেমন প্রথম ইকুয়েশনে y কে x এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করা হয়েছে, এই কারণে এটার অর্ডার হচ্ছে 1। সেকেন্ড ইকুয়েশনে ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট টার্ম আছে হচ্ছে দুইটা, এই হচ্ছে একটা, এই হচ্ছে একটা। প্রথমটাতে y কে দুইবার ডিফারেন্সিয়েশন, সেকেন্ডটাতে y কে একবার ডিফারেন্সিয়েশন, তার মানে এখানে y কে সর্বোচ্চ দুইবার ডিফারেন্সিয়েশন করা হচ্ছে, এই কারণে এই ডিফারেনশিয়াল ইকুয়েশন অর্ডার হচ্ছে 2। আর যে dx dy যদি আলাদা ফর্মে থাকে মানে ডিফারেনশিয়াল ফর্মে থাকে তখন এগুলোর অর্ডার সবসময় 1 হবে, কারণ ওই যে dx বাই dy অথবা dy বাই dx কোনো কনভার্ট করা যায়, মানে একবার ডিফারেন্সিয়েশনে আছে। আর লাস্টেরটাতে এখানে দেখতেছি আমরা সর্বোচ্চ ডিফারেন্সিয়েশন হচ্ছে 4 বার, এই যে d4y বাই dx4, সো এই ডিফারেনশিয়াল ইকুয়েশন অর্ডার হচ্ছে 4। তারপরে আমরা পরের টপিকটাতে শুরু করছিলাম কিন্তু অঙ্ক মনে হয় আমরা করি নাই, একটা প্রথম অঙ্কটা একটু বলছিলাম, ফরমেশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন ফ্রম এ গিভেন রিলেশন। অর্থাৎ একটা রিলেশন দেওয়া থাকবে, সেই রিলেশন থেকে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন বাই করব। যে রিলেশনটা দেওয়া থাকবে সেই রিলেশনটা হচ্ছে আমরা যে ডিফারেনশিয়াল ইকুয়েশন বাই করব সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন। এখন এই গিভেন রিলেশনটাতে থাকবে হচ্ছে ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনের যে চলকগুলো থাকবে সেই চলকগুলোর মধ্যকার একটা সম্পর্ক, কিন্তু সেই সম্পর্কটার মধ্যে কোনো ডিফারেন্সিয়েশন থাকবে না, ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট থাকবে না আর কি, শুধু y আর x বা মানে r s মানে হচ্ছে তোমার যে চলকগুলো থাকবে সেই চলকের মধ্যকার একটা সম্পর্ক থাকবে, সেই চলকগুলো থাকবে, সাথে সাথে কিছু কনস্ট্যান্ট যোগ বিয়োগ থাকতে পারে বা গুণ থাকতে পারে, আর কিছু আরবিট্রারি কনস্ট্যান্ট থাকবে। কিছু কনস্ট্যান্ট দুই ধরনের আছে, একটা হচ্ছে ফিক্সড কনস্ট্যান্ট যেমন 1 2 3 4 5 6 -1 -2 এগুলো হচ্ছে ফিক্সড কনস্ট্যান্ট। আর আরবিট্রারি কনস্ট্যান্ট মানে হচ্ছে যে কনস্ট্যান্টের ভ্যালু ভিন্ন ভিন্ন হতে পারে, যেমন এই যে y mx, এখানে m টা হচ্ছে কোনো ফিক্সড কনস্ট্যান্ট, m এর ভ্যালু 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, -1 হতে পারে, হাফ হতে পারে, এরকম যে কোনো ভ্যালু হতে পারে। এটা এইভাবে কোনো ফিক্সড কনস্ট্যান্ট যখন ইউজ না হয় ভিন্ন ভিন্ন কনস্ট্যান্ট আসে তখন ওইটাকে বলি আমরা আরবিট্রারি কনস্ট্যান্ট। তাহলে আরবিট্রারি কনস্ট্যান্ট গুলা ইকুয়েশনের রিলেশনটা এই ফর্মে থাকতে পারে আর কি, স্মল a স্মল b স্মল c বা m বা ক্যাপিটাল a বা ক্যাপিটাল b এই ফর্মে থাকে, ঠিক আছে। এই যে স্মল a অথবা স্মল b অথবা স্মল c অথবা m স্মল m অথবা ক্যাপিটাল a ক্যাপিটাল b এগুলো হচ্ছে আরবিট্রারি কনস্ট্যান্ট হিসেবে রিলেশনে থাকে আর কি। আর 1 2 3 4 5 6 এগুলো হচ্ছে ফিক্সড কনস্ট্যান্ট।
আরবিট্রারি কনস্ট্যান্ট গুলা ক্যান টেক মেনি ভ্যালুস, মানে যে কোনো ভ্যালু আসতে পারে, m এর ভ্যালু 2 3 4 5 -1 এরকম যে কোনো ভ্যালু আসতে পারে, এই কারণে বলতেছে হচ্ছে আরবিট্রারি কনস্ট্যান্ট। এখন যে রিলেশন থেকে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন বাহির করব, সেই রিলেশনে প্রথমে আমরা আইডেন্টিফাই করব সেই রিলেশনে কয়টা আরবিট্রারি কনস্ট্যান্ট আছে, সেটা আইডেন্টিফাই করব। তারপরে যতটা আরবিট্রারি কনস্ট্যান্ট থাকবে ওই রিলেশনটাকে আমরা ঠিক ততবার ডিফারেন্সিয়েশন করব। ডিফারেন্সিয়েশন করে তারপরে আমরা সেখান থেকে আরবিট্রারি কনস্ট্যান্ট গুলোকে ইলিমিনেট করব। ইলিমিনেট করে ফাইনালি যেটা পাবো সেটাই হবে ডিফারেনশিয়াল ইকুয়েশন। ঠিক আছে, তাহলে প্রসেসটা হচ্ছে প্রথমে গিভেন রিলেশনে কয়টা আরবিট্রারি কনস্ট্যান্ট আছে সেটা আইডেন্টিফাই করব। যতটা আরবিট্রারি কনস্ট্যান্ট থাকবে ঠিক ততবার রিলেশনটাকে ডিফারেন্সিয়েশন করব, এবং ডিফারেন্সিয়েশন করার পরে তারপরে আমরা সেই আরবিট্রারি কনস্ট্যান্টটাকে ইলিমিনেট করতে হবে। যদি ডিফারেন্সিয়েশন করে আরবিট্রারি কনস্ট্যান্ট যদি ডাইরেক্ট ইলিমিনেট হয়ে যায় তাহলে তো সমস্যাই নাই, আর যদি ইলিমিনেট না হয় তাহলে যোগ বিয়োগ গুণ ভাগ যেভাবে করে আরবিট্রারি কনস্ট্যান্টটাকে ইলিমিনেট করতে হবে। ঠিক আছে, আমার কথা কি বুঝতেছো? এখন যা বললাম সবই হচ্ছে গত ক্লাসের রিপিট। তো এই যে প্রথম অঙ্কটা, ফর্ম এ ডিফারেনশিয়াল ইকুয়েশন ফ্রম দ্য রিলেশন y ইকুয়াল mx, এই হচ্ছে আমাদের রিলেশনটা দেওয়া আছে y ইকুয়াল mx। আচ্ছা, যে রিলেশনটা দেওয়া থাকবে y আর x থাকলে সেইগুলো হচ্ছে চলক। ঠিক আছে, y x থাকলে চলক, আর হচ্ছে s t থাকলে চলক, i t থাকলে i এবং t চলক। এছাড়া এই যে আরবিট্রারি কনস্ট্যান্টের যে ফর্মটা আমি বললাম a b c m, স্মল a স্মল b স্মল c স্মল m, ক্যাপিটাল A ক্যাপিটাল B, যদি রিলেশনে এই জাতীয় জিনিস থাকে সেগুলোকে আমরা আরবিট্রারি কনস্ট্যান্ট ধরব। আচ্ছা, তাহলে আমাদের এখন যে রিলেশনটা দেওয়া আছে y ইকুয়াল mx, এটা হচ্ছে মূল বিন্দুগামী স্ট্রেট লাইনের ইকুয়েশন। তাহলে m টা ছিল হচ্ছে ঢাল, তাহলে ঢাল ভিন্ন ভিন্ন হলে স্ট্রেট লাইনটা ভিন্ন ভিন্ন হয়, তার মানে m এর গুলো ভিন্ন ভিন্ন হলে স্ট্রেট লাইন ভিন্ন ভিন্ন হবে, কিন্তু সবসময় মূল বিন্দু দিয়ে পাস করবে। ঠিক আছে, এই কারণে m এখানে ঢালের মান ভিন্ন ভিন্ন স্ট্রেট লাইনের জন্য ভিন্ন ভিন্ন আসে, এই কারণে এই m টা হচ্ছে আরবিট্রারি কনস্ট্যান্ট। তাহলে এখানে একটাই আরবিট্রারি কনস্ট্যান্ট আছে, সো এই রিলেশনে যেহেতু একটাই আরবিট্রারি কনস্ট্যান্ট আছে, সো আমরা একবার ডিফারেন্সিয়েশন করব। ঠিক আছে, যতটা আরবিট্রারি কনস্ট্যান্ট থাকবে ওই রিলেশনকে ঠিক ততবার আমরা ডিফারেন্সিয়েশন করে আরবিট্রারি কনস্ট্যান্ট গুলোকে ইলিমিনেট করব। এখানে m হচ্ছে আরবিট্রারি কনস্ট্যান্ট, যেহেতু একটাই আছে আরবিট্রারি কনস্ট্যান্ট, এই কারণে আমরা এই রিলেশনটাকে একবার ডিফারেন্সিয়েশন করব। একবার ডিফারেন্সিয়েশন করলাম, গিভেন রিলেশন হচ্ছে y ইকুয়াল টু mx। এখন আমরা এটাকে y আর x থাকলে নরমালি আমরা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, তুমি যদি চাও y এর সাপেক্ষে করতে পারো ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, তাহলে আমরা x এর সাপেক্ষে করলাম, সচরাচর আমরা x এর সাপেক্ষে করে অভ্যস্ত, এই কারণে x এর সাপেক্ষে করলাম। তাহলে ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু x, অর্থাৎ এই রিলেশনকে আমরা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। তাহলে y কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন হচ্ছে dy/dx, আর ডান পাশে mx আছে, সেই mx কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, তাহলে ddx অফ mx। তাহলে m হচ্ছে কনস্ট্যান্ট, সেই কনস্ট্যান্ট গুণ আছে, গুণ অবস্থায় থাকবে। m, এই যে mx কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, তাহলে m তো গুণ আছে, তাহলে গুণ অবস্থায় থাকবে। m যেহেতু কনস্ট্যান্ট গুণ আছে, গুণ অবস্থায় রইলো। x কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, তাহলে ddx অফ x হচ্ছে 1, তার মানে x কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে লিখলাম 1, আর সাথে m গুণ ছিল, সেই m গুণ, তাহলে m ইনটু 1 মানে হচ্ছে m, তাহলে dy/dx সমান m পাইলাম। এই হচ্ছে আমাদের একবার ডিফারেন্সিয়েশন করে পাইছি। তাহলে ইকুয়েশনে একটাই আরবিট্রারি কনস্ট্যান্ট ছিল, এই কারণে আমরা একবার ডিফারেন্সিয়েশন করছি, আর ডিফারেন্সিয়েশন কিন্তু করা যাবে না। ঠিক আছে, যতটা আরবিট্রারি কনস্ট্যান্ট থাকবে ঠিক ততবার ডিফারেন্সিয়েশন করতে হবে, বেশিও করা যাবে না, কমও করা যাবে না। এখন এই একটা আরবিট্রারি কনস্ট্যান্ট ছিল, একবার ডিফারেন্সিয়েশন করে আমরা পাইলাম dy/dx সমান m। এখন এখান থেকে এখানে দেখতেছি m আসছে, যেহেতু m তো এলিমিনেট হয় না, এখন আমাদের m এলিমিনেট করতে হবে। তাহলে আমাদের যে গিভেন রিলেশন ছিল সেখানে ছিল হচ্ছে y সমান mx, তাহলে সেখানে m এর জায়গায় আমরা m এর ভ্যালুটা বসাই দিতে পারি, m সমান dy/dx বসাই দিতে পারি, অথবা গিভেন রিলেশন থেকে m এর ভ্যালুটা আমরা বাইর করে নিতে পারি, m সমান হচ্ছে y/x, তাহলে m এর জায়গায় y/x বসাই দিতে পারি, dy/dx সমান যে m পাইছি সেই m এর জায়গায় y/x বসাই দিতে পারি। আমরা এখানে এক নম্বরে বসাই দিছি m এর জায়গায় dy/dx, এই যে আমরা যে একবার ডিফারেন্সিয়েশন করে পাইছি dy/dx সমান m,
এই m সমান dy বাই dx গিভেন রিলেশনটাতে আমরা বসে দিলাম। গিভেন রিলেশনটাকে যদি 1 নাম্বার ধরে তাহলে 1 নম্বরে m এর জায়গায় আমরা dy বাই dx বসে দিয়েছিলাম। গিভেন রিলেশন ছিল y সমান mx, m এর জায়গায় আমরা dy বাই dx বসে দিলাম। এখন যে ইকুয়েশনটা পাইলাম সেখানে আর আরবিট্রারি কনস্ট্যান্ট নাই এবং এই ইকুয়েশনে আমরা দেখতেছি এই যে ডিফারেনশিয়াল কোএফিশিয়েন্ট আছে, এইটাই হচ্ছে ওই রিলেশনের জন্য ডিফারেনশিয়াল ইকুয়েশন। এর নিয়মটা হচ্ছে গিভেন রিলেশনে যতটা আরবিট্রারি কনস্ট্যান্ট থাকবে ঠিক ততবার ডিফারেন্সিয়েশন করব, পরে আরবিট্রারি কনস্ট্যান্ট গুলা এলিমিনেট করব। তাহলে আমাদের এই প্রসেস করে আমরা এই অঙ্কটা পাইলাম হচ্ছে y সমান dy বাই dx ইনটু x, এটাই হচ্ছে ওই রিলেশনের জন্য ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখন এই ডিফারেনশিয়াল ইকুয়েশনে যদি আমরা সলভ করি তাহলে সলিউশনটা পাবো হচ্ছে গিভেন রিলেশন y ইকুয়াল টু mx। রিলেশনটা হচ্ছে ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন। এখন আমরা 2 নম্বর অঙ্কটাতে যাই। 2 নম্বর অঙ্কতে আছে ফাইন্ড দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন ফ্রম দ্য রিলেশন y ইকুয়াল টু a cos x প্লাস b sin x। 2 নম্বর ইকুয়েশনের রিলেশনটা, যে রিলেশন থেকে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন বাইর করব, প্রশ্ন এরকমও থাকতে পারে ফাইন্ড দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন whose solution is y equal to a cos x plus b sin x, অথবা ফাইন্ড দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন from the relation y equal to a cos x plus b sin x। প্রথমে হচ্ছে আমাদের আইডেন্টিফাই করতে হবে কয়টা আরবিট্রারি কনস্ট্যান্ট আছে। এই রিলেশনে কয়টা আরবিট্রারি কনস্ট্যান্ট আছে বলার জন্য কনস্ট্যান্ট কয়টা আছে এখানে আরবিট্রারি কনস্ট্যান্ট? আরবিট্রারি কনস্ট্যান্ট কয়টা আছে? স্যার দুইটা। আরবিট্রারি কনস্ট্যান্ট চিনার উপায় হচ্ছে এই যে বলছিলাম আমি, যে আরবিট্রারি কনস্ট্যান্ট গুলো নরমালি এই ফর্মে থাকে, এই যে স্মল a স্মল b স্মল c স্মল m ক্যাপিটাল a ক্যাপিটাল b, এই ফর্মে নরমালি রিলেশনে এই ফর্মে যদি থাকে সেগুলোকে আমরা আরবিট্রারি কনস্ট্যান্ট ধরব। এখন যে রিলেশনটা আছে y সমান a cos x plus b sin x, তো এই ইকুয়েশনটা যদি এরকম থাকতো s সমান a cos t plus b sin t, তাহলে s আর t হচ্ছে তখন ভেরিয়েবল আর a b হচ্ছে আরবিট্রারি কনস্ট্যান্ট। এখানে y আর x দিয়ে দেওয়া আছে ভেরিয়েবল। এই গিভেন রিলেশনটা প্রথমে আমরা লিখলাম, তাহলে এখানে দুইটা আরবিট্রারি কনস্ট্যান্ট আছে, একটা হচ্ছে a আর একটা হচ্ছে b। এই দুইটা আরবিট্রারি কনস্ট্যান্ট, সো আমাদের দুইবার ডিফারেন্সিয়েশন করে এই আরবিট্রারি কনস্ট্যান্ট a b এলিমিনেট করতে হবে। তাহলে এখানে ভেরিয়েবল হচ্ছে y আর x, তাহলে আমরা x কে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যদি ধরি তাহলে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। তাহলে গিভেন রিলেশন হচ্ছে y equal to a cos x plus b sin x। এখন এই রিলেশনে দুইটা আরবিট্রারি কনস্ট্যান্ট আছে a আর b, তাহলে দুইবার আমরা ডিফারেন্সিয়েশন করব। তাহলে আমরা প্রথমে একবার ডিফারেন্সিয়েশন করব x এর সাপেক্ষে, তাহলে y কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, তাহলে y তো এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, সো এখানে কিন্তু y কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে হবে হচ্ছে dy বাই dx। ঠিক আছে, y কে একবার x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে dy বাই dx, আর ডান পাশে আমরা a cos x plus b sin x কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, দ্যাট মিন্স d বাই dx অফ a cos x plus b sin x। এই d বাই dx সামনে দিতে হবে কারণ x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। আমরা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, তাহলে a তো কনস্ট্যান্ট, সেটা গুণ অবস্থায় আছে। cos x এর ডিফারেন্সিয়েশন x এর সাপেক্ষে কত? dx অফ cos x। ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের ফর্মুলা যদি না পারো তাহলে কিন্তু ফর্মুলাগুলো অবশ্যই মুখস্থ করে ফেলতে হবে। ডিফারেন্সিয়েশনের যত ফর্মুলা আছে, ডিফারেন্সিয়েশনের ফর্মুলা তো অল্প, এগুলো সব করে ফেলবা। এবং ইন্টিগ্রেশনের ফর্মুলা একটু বেশি আছে এবং ইন্টিগ্রেশনের নিয়মগুলো দেখতে হবে। ঠিক আছে, এই যে আমাদের এই ফর্মেশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন শেষ হওয়ার পরে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করব, সেখানে কিন্তু ইন্টিগ্রেশন ভালো পারতে হবে। ইন্টিগ্রেশন না পারলে পারা যাবে না আর কি। ঠিক আছে, তাহলে a গুণ আছে, গুণ অবস্থায় থাকবে, কনস্ট্যান্ট গুণ থাকলে গুণ অবস্থায় থাকবে। আর cos x এর ডিফারেন্সিয়েশন x এর সাপেক্ষে হচ্ছে মাইনাস sin x,
তাহলে মাইনাস এ সাইন এক্স হলো প্লাস বি ইন্টু বি গুণ আছে গুণ অবস্থায় রইলো সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে cos x তাহলে প্লাস বি cos x আমরা একবার ডিফারেন্সিয়েশন করে পাইলাম হচ্ছে dy বাই dx সমান হচ্ছে মাইনাস এ সাইন এক্স প্লাস বি cos x কোনো অঙ্কের ক্ষেত্রে ডিফারেন্সিয়েশন করার সময় আগে একটু যদি রিঅ্যারেঞ্জ করা যায় মানে রিঅ্যারেঞ্জ বলতে হচ্ছে এমন ভাবে রিঅ্যারেঞ্জ করা যায় যেন ওই যে আরবিট্রারি কনস্ট্যান্ট গুলো এলিমিনেট হয়ে যায় এই ক্ষেত্রে তুমি রিঅ্যারেঞ্জ করলেও আরবিট্রারি কনস্ট্যান্ট এলিমিনেট হবে না এই কারণে এখানে কোনো রিঅ্যারেঞ্জ করা হয় নাই তাহলে আমাদের এখানে আরবিট্রারি কনস্ট্যান্ট যেহেতু দুইটা আছে সো দুইবার ডিফারেন্সিয়েশন করতে হবে তাহলে আমরা প্রথমে একবার করলাম এখন একবার করে যেটা পাইছি সেটাকে আরেকবার করব अगेन ডিফারেন্সিয়েটিং both sides with respect to x আমরা একবার ডিফারেন্সিয়েশন করে যেটা পেলাম dy বাই dx সমান মাইনাস a sin x প্লাস b cos x এটাকে আমরা আরেকবার ডিফারেন্সিয়েশন করব কারণ আরবিট্রারি কনস্ট্যান্ট এখানে দুইটা আছে এই কারণে দুইবার ডিফারেন্সিয়েশন করতে হবে তাহলে dy বাই dx কে আরেকবার ডিফারেন্সিয়েশন করলে মানে হচ্ছে d2y বাই dx হবে যে dy বাই dx মানে হচ্ছে y কে x এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন তাহলে আরেকবার করা মানে হচ্ছে y কে দুইবার ডিফারেন্সিয়েশন দ্যাট মিন্স d2y বাই dx ইকুয়াল হচ্ছে ডান পাশে যেটা আছে মাইনাস a sin x প্লাস b cos x এটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন আমরা ddx অফ মাইনাস a sin x প্লাস b cos x তাহলে মাইনাস a গুণ আছে মাইনাস a গুণ হলো ddx অফ sin x হচ্ছে cos x সেই cos x লিখলাম প্লাস b cos x কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন তাহলে b গুণ আছে গুণ অবস্থায় থাকবে ddx অফ cos x হচ্ছে মাইনাস sin x তাহলে মাইনাস b sin x তাহলে আমরা দুইবার ডিফারেন্সিয়েশন করে পাইলাম d2y বাই dx সমান হচ্ছে মাইনাস a sin x মাইনাস b sin x দুই আমাদের ইয়ে ছিল দুইটা আরবিট্রারি কনস্ট্যান্ট ছিল দুইটা তাহলে দুইবার ডিফারেন্সিয়েশন আমাদের হয়ে গেল এখন আমাদের এই আরবিট্রারি কনস্ট্যান্ট a আর b এলিমিনেট করতে হবে তাহলে a আর b এলিমিনেট করব হচ্ছে এই ক্ষেত্রে আমাদের ডিফারেন্সিয়েশন করে দেখতেছি এলিমিনেট হয় নাই তাহলে আমাদের হয় যোগ বিয়োগ করে অথবা মান বসে আমাদের এলিমিনেট করতে হবে আমরা যোগ বিয়োগ করতে পারি যে এটার সাথে dy বাই dx সমান যেটা পাইলাম অর্থাৎ আমি যে ইকুয়েশন গুলো পাইলাম dy বাই dx সমান এটা d2y বাই dx সমান হচ্ছে মাইনাস a cos x মাইনাস b sin x আর গিভেন রিলেশন ছিল y সমান a cos x প্লাস b sin x এগুলাতে সামহাও যোগ বিয়োগ করে আমাদের অথবা মান টান বসিয়ে আরবিট্রারি কনস্ট্যান্ট a b এলিমিনেট করতে হবে এই ক্ষেত্রে আমাদের এই যে দুইবার ডিফারেন্সিয়েশন করে যেটা পাইলাম মাইনাস a cos x মাইনাস b sin x এখান থেকে যদি আমি মাইনাসটা কমন নিয়ে নেই মাইনাসটা কমন নিলে থাকে মাইনাস ইনটু a cos x প্লাস b sin x তাহলে দেখো গিভেন রিলেশনের ডান পাশটা দেখো y সমান a cos x প্লাস b sin x অর্থাৎ গিভেন রিলেশনের ডান পাশটা পাওয়া যাচ্ছে তাহলে a cos x প্লাস b sin x এর জায়গায় আমরা বসিয়ে দিতে পারি হচ্ছে y তাহলে আমাদের যে d2y বাই dx সমান মাইনাস ইনটু a cos x প্লাস b sin x তাহলে a cos x প্লাস b sin x এর জায়গায় আমাদের গিভেন রিলেশন অনুযায়ী এটার ভ্যালু y আমরা জানি তাহলে y বসে দিই তাহলে d2y বাই dx সমান হচ্ছে মাইনাস y তাহলে আমরা দেখতেছি এখন আরবিট্রারি কনস্ট্যান্ট গুলো এলিমিনেট হয়ে গেল এটা আমরা পাইছি হচ্ছে এক নাম্বার ইকুয়েশন ইউজ করে অর্থাৎ গিভেন রিলেশনটাকে আমরা এক নাম্বার ধরছি যে এই হচ্ছে আমাদের এক নাম্বার রিলেশনটা ঠিক আছে তাহলে এখানে এই যে a cos x প্লাস b sin x সমান y তাহলে আমাদের ওইখানে d2y বাই dx সমান ছিল হচ্ছে মাইনাস ইনটু a cos x প্লাস b sin x মাইনাস a cos x প্লাস b sin x এটার পরিবর্তে আমরা y বসে দিলাম তাহলে আমরা ফাইনালি পাইলাম হচ্ছে d2y বাই dx সমান মাইনাস y অথবা মাইনাস y কে বাম পাশে নিয়ে আসলে প্লাস y তাহলে d2y বাই dx প্লাস y ইকুয়াল হচ্ছে 0 তাহলে এই যে ইকুয়েশনটা পাইলাম এই ইকুয়েশনে আমরা দেখতেছি আর কোনো আরবিট্রারি কনস্ট্যান্ট নাই সো এটাই হচ্ছে ওই রিলেশনের জন্য ডিফারেনশিয়াল ইকুয়েশন এই অঙ্কটা কি বুঝতে পারছো হ্যালো জি স্যার জি স্যার যতটা আরবিট্রারি কনস্ট্যান্ট থাকবে ঠিক ততবার ডিফারেন্সিয়েশন করতে হবে তারপর আরবিট্রারি কনস্ট্যান্ট গুলোকে এলিমিনেট করতে হবে এই হচ্ছে কাজ আর হচ্ছে যতটা আরবিট্রারি কনস্ট্যান্ট থাকবে ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার কিন্তু তত হবে এই যে দেখো আমাদের যে রেজাল্ট পাইলাম d2y বাই dx প্লাস y সমান 0 এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার কত অর্ডার সেকেন্ড অর্ডার এই যে হ্যাঁ দুই অর্থাৎ সর্বোচ্চ যে y কে দুইবার ডিফারেন্সিয়েশন করে আছে ঠিক আছে এখন তোমাকে যদি বলে একটা রিলেশন দেওয়া আছে সাপোজ ধরো এই রিলেশনটা দেওয়া আছে তোমাকে বললো find what will be the order of the differential equation
whose solution is y equal to a cos x plus b sin x without finding the differential equation. মানে ডিফারেনশিয়াল ইকুয়েশন বাইর করা ছাড়া তুমি কিভাবে বলবা ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার, ইভেন সলিউশনটা দেওয়া আছে আর ইভেন রিলেশনটা দেওয়া আছে কি, মানে যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা বাইর করবা সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশনটা দেওয়া আছে, তোমাকে বাইর করতে বলছে অর্ডারটা কত। তাহলে দেখবো হচ্ছে ওই রিলেশনে কয়টা আরবিট্রারি কনস্ট্যান্ট আছে, রিলেশনটাতে যতটা আরবিট্রারি কনস্ট্যান্ট থাকবে ওই রিলেশন থেকে যে ডিফারেনশিয়াল ইকুয়েশন পাওয়া যাবে তার অর্ডার ঠিক তত হবে, কারণ ততবার ডিফারেন্সিয়েশন করে আমরা আরবিট্রারি কনস্ট্যান্ট এলিমিনেট করতেছি, তার মানে অর্ডার কিন্তু ততই আসবে। বুঝতে পারছো? আচ্ছা, এই যে 3 নাম্বার প্রবলেমটা দেখো, এই যে এখানে একটা রিলেশন দেওয়া আছে, তোমাকে এখন বললো যে এখানে তো বাইর করতে বলছে ফাইন্ড দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন, আমি এটা বাইর করতে বললাম না, আমি বললাম যে what will be the order of the differential equation whose solution is xy সমান a to the power 5x plus b to the power minus 5x। মানে যে ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন হচ্ছে এই রিলেশনটা, ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার কত সেটা তোমাকে চাই। তাহলে এক লাইনে আনসার দিয়ে দিবা, যেহেতু এই রিলেশনটাতে দুইটা আরবিট্রারি কনস্ট্যান্ট, কয়টা আরবিট্রারি কনস্ট্যান্ট আছে এটাতে? দুইটা। আরবিট্রারি কনস্ট্যান্ট কয়টা আছে এই রিলেশনে বলো? এখানে x আর y, এই x আর y কিন্তু চলো, আর এই যে আরবিট্রারি কনস্ট্যান্ট হচ্ছে যে e টু দি পাওয়ার 5x এর সাথে যে স্মল a গুণ আছে আর e টু দি পাওয়ার মাইনাস 5x এর সাথে স্মল b গুণ আছে, এখানে a আর b হচ্ছে আরবিট্রারি কনস্ট্যান্ট। ঠিক আছে, এই দুইটা আরবিট্রারি কনস্ট্যান্ট আছে, সো এই রিলেশন থেকে যে ডিফারেনশিয়াল ইকুয়েশন পাওয়া যাবে সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার হচ্ছে 2। এখন তাহলে আমরা এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা বাইর করি। এই গিভেন রিলেশনটা দেওয়া আছে, এটাকে এক নাম্বার রিলেশন আমরা ধরলাম। এখন যেহেতু দুইটা আরবিট্রারি কনস্ট্যান্ট আছে a আর b, সো আমরা এখানে দুইবার ডিফারেন্সিয়েশন করব। প্রথমে একবার ডিফারেন্সিয়েশন করব, একবার ডিফারেন্সিয়েশন করে যেটা পাবো সেটাকে আমরা আরেকবার ডিফারেন্সিয়েশন করব। তোমরা পরীক্ষা দিছো, মিড টার্ম পরীক্ষা দিছো 64 জন, 64, ক্লাস করো সর্বোচ্চ 40 জন 41 জন এরকম মনে হয়। এই পর্যন্ত তোমরা যে ক্লাসগুলো করছো 40-42 জন এরকম পরীক্ষা ক্লাসে অ্যাটেন্ড করছো আর কি। ক্লাস না করলে ক্লাস অ্যাটেন্ডেন্স এবং অ্যাসাইনমেন্টের মার্কস কিন্তু কম আসবে। যারা নিয়মিত ক্লাস করো তাদের ক্লাস অ্যাটেন্ডেন্সের মার্কস ভালো পাওয়া যাবে এবং অ্যাসাইনমেন্টের মার্কসটা একটু ভালো পাওয়া যাবে। অবশ্যই অ্যাসাইনমেন্ট তো অবশ্যই সাবমিট করতে হবে, অ্যাসাইনমেন্ট সাবমিট না করলে কিন্তু মার্কস পাবা না। আচ্ছা, এখন এই হচ্ছে রিলেশনটা, তাহলে রিলেশনটাতে দুইটা আরবিট্রারি কনস্ট্যান্ট আছে a আর b, সো আমরা দুইবার ডিফারেন্সিয়েশন করব, তারপরে ওই আরবিট্রারি কনস্ট্যান্ট গুলো আমরা এলিমিনেট করব। তাহলে এখানে বস সাইডকে আমরা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, তাহলে বাম পাশে এখন কিন্তু x y গুণ আছে, বাম পাশে x এর সাথে y গুণ আছে, আগের অঙ্কগুলোতে বাম পাশে শুধু y ছিল, এই কারণে ডিফারেন্সিয়েশন করছি x এর সাপেক্ষে পাইছি হচ্ছে dy/dx, কিন্তু এখন আছে হচ্ছে x এর সাথে y গুণ আছে, সো ডিফারেন্সিয়েশন করলে কিন্তু u এর ফর্মুলা হবে, এখানে x আর y দুটাই হচ্ছে চলক, y টা x এর উপর ডিপেন্ড করে, তার মানে y ইজ এ ফাংশন অফ x, আর x তো গুণ আছে, তার মানে দুইটা x এর ফাংশন গুণ আছে, সো এখানে u এর ফর্মুলা পড়বে। ঠিক আছে, তাহলে ddx অফ বাম পাশে xy সেটাকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন এবং ডান পাশে যেটা আছে সেটাকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, এই কারণে আমরা এই যে d/dx দিলাম। এখন আমরা বাম পাশে u এর ফর্মুলা করবে, তাহলে u এর ফর্মুলা মনে আছে তো, ডিফারেন্সিয়েশনের u এর ফর্মুলা, এই ডিফারেন্সিয়েশনের ফর্মুলাটা বলো। u d/dx plus b d/dx। ddx of ub সমান হচ্ছে u ddx of b plus v ddx of u, অর্থাৎ ফার্স্ট ফাংশন ইনটু ddx of সেকেন্ড ফাংশন প্লাস সেকেন্ড ফাংশন ইনটু ddx of ফার্স্ট ফাংশন। এখানে আমাদের যদি x কে u ধরি তাহলে x ইনটু ddx of y x ইনটু ddx of y প্লাস y ইনটু ddx of x। ঠিক আছে, অর্থাৎ ফার্স্ট হচ্ছে x, তাহলে x ইনটু
আর ddx of y মানে dy by dx প্লাস আবার সেকেন্ডটা ইনটু ddx of ফার্স্টটা তার মানে y ইনটু ddx of x ইকুয়াল ডান পাশে তো a to the power 5x plus b to the power minus 5x যেখানে a আর b তো কনস্ট্যান্ট তাহলে এখানে আর ইউবি পড়বে না a আর b হচ্ছে এখানে কনস্ট্যান্ট তাহলে a কনস্ট্যান্ট গুণ আছে সেটা গুণ অবস্থায় থাকলো আর e to the power 5x e to the power 5x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে e to the power fx এর ডিফারেন্সিয়েশনের ফর্মুলা e to the power fx into ddx of fx আর e to the power 5x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে e to the power 5x into ddx of 5x তাহলে ddx of 5x থেকে আসবে হচ্ছে 5 e to the power 5x এর ডিফারেন্সিয়েশন হয়ে যাবে 5 e to the power 5x আর সাথে গুণ ছিল তাহলে 5a to the power 5x plus ddx of b to the power minus 5x তাহলে b গুণ আছে গুণ অবস্থায় থাকবে e to the power minus 5x এর ডিফারেন্সিয়েশন হবে হচ্ছে e to the power minus 5x into ddx of minus 5x তাহলে minus 5 গুণ আছে minus 5 গুণ হয়ে যাবে আর ddx of x হচ্ছে 1 তার মানে হচ্ছে minus 5b to the power minus 5x এই ডিফারেন্সিয়েশন কি বুঝছো? হ্যালো জি স্যার। তাহলে একবার ডিফারেন্সিয়েশন করে আমরা পাইলাম এরকম তাহলে x আর dy dx x into dy dx plus y into ddx of x হচ্ছে 1 তাহলে y into 1 সমান ডান পাশে যেটা আছে সেটা তাহলে আমরা পাইলাম একবার ডিফারেন্সিয়েশন করে x dy by dx plus y ইকুয়াল হচ্ছে 5a e to the power 5x minus 5b e to the power minus 5x তাহলে রিলেশনটাতে দুইটা আরবিট্রারি কনস্ট্যান্ট ছিল a আর b তাহলে আমাদের দুইবার ডিফারেন্সিয়েশন করব তাহলে একবার ডিফারেন্সিয়েশন করে করলাম এখন আরেকবার করতে হবে তাহলে একবার করে যেটা পাইলাম একবার করে আমরা এটা পাইছি এখন এইটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করব x এর সাপেক্ষে তাহলে এগেইন ডিফারেন্সিয়েটিং both sides with respect to x এই যে একবার করে যে এটা পাইলাম সেটাকে আরেকবার করব বাম পাশে যেটা আছে সেটাকে আমরা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন তার মানে ddx of বাম পাশেরটা ইকুয়াল হচ্ছে ডান পাশেরটা x এর সাপেক্ষে মানে ddx of ডান পাশেরটা তো ddx টা আমরা দিয়ে দিলাম ডিফারেন্সিয়েশনের জন্য x এর সাপেক্ষে যেহেতু তাহলে d by dx এখন আমরা টার্ম বাই টার্ম ডিফারেন্সিয়েশন করে ফেলবো ddx of x into dy dx এটা uv ফর্মুলা পড়বে প্লাস y কে ডিফারেন্সিয়েশন x এর সাপেক্ষে dy by dx ডান পাশে তো যে e to the power 5x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 5 e to the power 5x আর 5 এর গুণ আছে তাহলে 25 5 5 25 তার মানে 25 a to the power 5x আর ওখানে 5b গুণ থাকবে আর e to the power minus 5x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে -5 e to the power minus 5x মানে -5 5b এর সাথে গুণ করলে মাইনাস হচ্ছে প্লাস 25 e to the power minus 5x আর বাম পাশে যে একটা আছে x dy dx এটাকে আমাদের আবার uv ফর্মুলা করবে x এর সাথে dy dx গুণ আছে সেটাকে আমরা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব তাহলে x into ddx of dy dx ddx of dy dx মানে dy dx কে আরেকবার ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে দুইবার ডিফারেন্সিয়েশন y থেকে d2y by dx ddx of dy dx হচ্ছে d2y by dx প্লাস এবার সেকেন্ডটা গুণ থাকবে তাহলে dy by dx এই যে dy dx গুণ ইনটু ddx of ফার্স্ট ফাংশন তাহলে ddx of ফার্স্ট ফাংশন হচ্ছে x তাহলে ইনটু ddx of x আর বাকি যা আছে সব ঠিক আছে এই যে পরের টার্ম তো dy dx এটাতে কিছু করার নাই আর ডান পাশে তো আমরা ডিফারেন্সিয়েশন করে ফেলছি এখানে ডান পাশে 25 কমন যায় সেই 25 টা কমন নিয়ে নিয়েছি আমাদের ডিফারেন্সিয়েশন হয়ে গেল তাহলে x d2y by dx2 plus dy dx into ddx of x হচ্ছে 1 সেই 1 আর প্লাস dy dx সেই প্লাস dy dx ইকুয়াল হচ্ছে 25 into এই যে a to the power 5x plus b to the power minus 5x এটার পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে যে গিভেন রিলেশনটা আমাদের দেওয়া ছিল যে a to the power 5x plus b to the power minus 5x সমান হচ্ছে xy তাহলে ওইখানে আমরা a to the power 5x plus b to the power minus 5x এর পরিবর্তে আমরা xy বসাই দিতে পারি তাহলে আমরা ওইটার পরিবর্তে xy বসাই দিলাম আর ডান পাশে যেটা ছিল বাম পাশে যেটা ছিল সেটাই এই যে x d2y by dx তো আর এখানে সমজাতীয় আছে যে dy by dx আর dy by dx দুটো dy by dx যোগ করলে 2dy by dx তাহলে 2dy by dx তাহলে x d2y by dx2 plus 2dy dx ইকুয়াল হচ্ছে 25xy তাহলে এই যে ইকুয়েশনটা পাইলাম এই ডিফারেনশিয়াল ইকুয়েশনে কোনো আরবিট্রারি কনস্ট্যান্ট a b আর নাই a b এলিমিনেট হয়ে গেল তো এটাই হচ্ছে ওই রিলেশনের জন্য ডিফারেনশিয়াল ইকুয়েশন বুঝতে পারছো
হ্যালো, জি স্যার। এই অঙ্ক মানে এই টাইপের অঙ্ক এখন আমরা এখানে সেম অঙ্ক, যদি এখানে এক্স ওয়াই পরিবর্তে সাপোজ আমি এখানে যদি দেখি এক্স স্কোয়ার ওয়াই, তাহলে সেম ওইটাই করতে হবে। এক্স স্কোয়ার ওয়াই সমান এ টু দি পাওয়ার 5x প্লাস বি টু দি পাওয়ার মাইনাস 5x, মানে এক্স এর পরিবর্তে এখানে এক্স স্কোয়ার দেওয়া হলো, হবে না? এরকম চেঞ্জ থাকবে আর কি যদি অঙ্ক আসে। এখন এখানে চারটা হোমওয়ার্কস আছে, চারটা প্রবলেম আছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এ স্কোয়ার এই রিলেশনের জন্য ডিফারেনশিয়াল ইকুয়েশন বাইর করতে হবে। এখানে আরবিট্রারি কোশ্চেন কয়টা আছে? একটা স্যার। একটা। এই যে এখানে আরবিট্রারি কোশ্চেন হচ্ছে শুধু এ, তাহলে একবার ডিফারেন্সিয়েশন করবা, একবার ডিফারেন্সিয়েশন করলে এখানে এই যে ডান পাশে কনস্ট্যান্ট যেহেতু এটা ডিফারেন্সিয়েশন 0 হয়ে যাবে, তার মানে সরাসরি পাবা হচ্ছে এক্স স্কোয়ার, এক্স এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েশন 2x, আর ওয়াই স্কোয়ার ডিফারেন্সিয়েশন এক্স এর সাপেক্ষে কত হবে বলো তো? ওয়াই স্কোয়ার কে যদি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে কত পাওয়া যাবে? ddx অফ ওয়াই স্কোয়ার সমান কত? 0 কেন 0? স্যার, ওয়াই এদিকে এক্স এর সাপেক্ষে করা হইতেছে এই জন্য। হ্যাঁ, কিন্তু এটা তো তোমার 0 না, কারণ এটা তো ওয়াই ডিপেন্ডস অন এক্স। আমি তো এই যে এখানে দুইটাই তো চলক, এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার দুইটাই চলক, তাহলে আমি যদি এক্স এর সাপেক্ষে করি তাহলে ওয়াই এর ভ্যালুতে এখানে পাওয়া যাচ্ছে ওয়াই স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, দ্যাট মিন্স ওয়াই সমান হচ্ছে রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স না? ওয়াই যদি ফাংশন অফ এক্স হয় তাহলে ডিফারেন্সিয়েশন 0 হবে কেন? ওয়াই তো ডিপেন্ড করতেছে এক্স এর উপরে। তাহলে নরমালি যে ডিফারেন্সিয়েশন ফর্মুলা, প্রথম ওয়াই স্কয়ারের ডিফারেন্সিয়েশন হচ্ছে 2y, যেহেতু y টা ডিপেন্ডস অন x তাহলে y কে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, দ্যাট মিন্স dy বাই dx, তাহলে 2y dy dx হবে। বুঝতে পারছো? জি স্যার। এই কোশ্চেনটা আগে করো নাই কেন? ওইখানে যে আমি y কে ডিফারেন্সিয়েশন করছি dy dx লিখছি, সেটা তো কিছু বললাম না। না স্যার, আমার বলেছেন, বুঝতে পারছি। না, প্রশ্ন ঠিক আছে, অনেকেরই প্রবলেম আছে, বলেন আর কি। এখানে ছিল হচ্ছে এরকম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার। এখানে কনস্ট্যান্ট একটাই আছে যে এ, ঠিক আছে? আরবিট্রারি কনস্ট্যান্ট একটাই আছে এ, সো একবার ডিফারেন্সিয়েশন করব, তাহলে এক্স আর ওয়াই এখানে চলক, তাহলে যে কোনো একটা চলকের সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করব। যদি এক্স এর সাপেক্ষে করি তাহলে এক্স টা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ওয়াই টা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে ওয়াই টা যেহেতু ডিপেন্ডেন্ট, তার মানে ওয়াই টা এক্স এর উপর ডিপেন্ড করতেছে, তো ডিফারেন্সিয়েশন করলে কিন্তু 0 আসবে। এক্স স্কয়ার ডিফারেন্সিয়েশন এক্স এর সাপেক্ষে 2x আসবে প্লাস ddx অফ y স্কয়ার, তাহলে y যেহেতু x এর উপরে ডিপেন্ড করে সো এটা ডিফারেন্সিয়েশন 0 হবে না, তখন প্রথমে পাওয়ারের ফর্মুলা হবে, তাহলে 2y ইনটু তারপরে y যেহেতু x এর উপরে ডিপেন্ডেন্ট y কে আবার ডিফারেন্সিয়েশন x এর সাপেক্ষে, তারপরে dy বাই dx। y স্কয়ারের ডিফারেন্সিয়েশন হবে হচ্ছে 2y dy dx, আর a স্কয়ারের ডিফারেন্সিয়েশন আবার এটা লিখো না, 2a dA বাই dx, ওটা লিখো না কিন্তু। a স্কয়ার, এখানে a হচ্ছে আরবিট্রারি কনস্ট্যান্ট, ঠিক আছে? সো কনস্ট্যান্ট যেহেতু এটা ডিফারেন্সিয়েশন 0, তাহলে এই যে আমরা একবার ডিফারেন্সিয়েশন করে যেটা পাইলাম এটাতে তো আর কোনো আরবিট্রারি কনস্ট্যান্ট a নাই, সো এটাই হচ্ছে এই রিলেশনের জন্য ডিফারেনশিয়াল ইকুয়েশন। বুঝতে পারছো? এখানে আর এলিমিনেট করার কিছু না, এলিমিনেট সরাসরি ডিফারেন্সিয়েশন করাতে এলিমিনেট হয়ে গেছে। বুঝতে পারছো কিনা? জি স্যার। এবার তাহলে আমরা পরের অঙ্কটা xy সমান হচ্ছে a cos x plus b sin x, তাহলে বাম পাশে xy আছে, তাহলে বাম পাশে ডিফারেন্সিয়েশনটা এই যে আমরা একটু আগে যে অঙ্কটা করলাম এই যে এই ফর্ম করতে হবে, আর ডান পাশে এখানে ছিল হচ্ছে a টু দি পাওয়ার 5x plus b টু দি পাওয়ার মাইনাস 5x, ওখানে ছিল হচ্ছে a cos x plus b sin x, তাহলে যা আছে সেই অনুযায়ী ডিফারেন্সিয়েশন করবা। কিন্তু বাম পাশে যেহেতু xy আছে সো xy ডিফারেন্সিয়েশন u এর ফর্মুলা ফলাই এই পাশে এইভাবে করতে হবে, ঠিক আছে? আহ 3 নাম্বারটা একদম সহজ, দুইটা আরবিট্রারি কনস্ট্যান্ট a b আছে, দুইবার ডিফারেন্সিয়েশন করবা, তারপরে a b এলিমিনেট করবা। 4 নাম্বারটা, আর 4 নাম্বারটাকে 4 নাম্বারে আরবিট্রারি কনস্ট্যান্ট কয়টা আছে?
দুইটা স্যার, এ এবং বি। এ এবং বি দুইটা আরবিট্রারি কনস্ট্যান্ট আছে, সো দুইবার ডিফারেন্সিয়েশন করতে হবে। প্রথমে তো এখন জয়েন করতেছে, ক্লাস তো প্রায় শেষের দিকে, এখন জয়েন করতেছে না। এই এহসানুল মাহবুব এতক্ষণে জয়েন করছে কেন? 10-15 মিনিট লেট অ্যাকসেপ্ট করা যায়, কিন্তু এই 1 ঘন্টা টাইম ওভার হলো তারপরে তুমি জয়েন করলা। ক্লাসের মাঝখানে জয়েন করার অর্থ হচ্ছে শুধু অ্যাটেন্ডেন্স দেওয়ার জন্য আসছে, ক্লাস করার জন্য আসে নাই। আচ্ছা, 4 নম্বর অঙ্কটাতে দুইটা আরবিট্রারি কনস্ট্যান্ট আছে এ বি, তাহলে দুইবার ডিফারেন্সিয়েশন করব। এখানে আমি ওই যে একটা কথা মাঝখানে বলছিলাম, সেটা হচ্ছে যদি রিঅ্যারেঞ্জ করা যায়, মানে রিঅ্যারেঞ্জ বলতে হচ্ছে এমন ভাবে রিঅ্যারেঞ্জ করা যায় যে কনস্ট্যান্ট গুলা এক পাশে চলে যায়, তখন ডিফারেন্সিয়েশন করলে কনস্ট্যান্ট গুলা ভ্যানিশ হয়ে যায়, মানে জিরো হয়ে যায়। তো যদি করা যায় সেটা করবো। তো এই ক্ষেত্রে এটা করা যাবে, একবার ডিফারেন্সিয়েশন করার পরে আমরা যেটা পাবো সেখান থেকে এ বি কিন্তু এক সাইডে নেওয়া যায়। এখন যে অবস্থায় আছে এই অবস্থায় নেওয়া যাবে না, তখন ভেরিয়েবল আবার মিক্সার থাকবে। প্রথমে আমরা একবার ডিফারেন্সিয়েশন করে নিব, তাহলে এ এক্স স্কয়ার কে মানে এক্স হিসাবে যদি ডিফারেন্সিয়েট করি, তাহলে এ এক্স স্কয়ার এ তো গুণ থাকবে, তাহলে এক্স স্কয়ারের ডিফারেন্সিয়েশন হচ্ছে 2x, তাহলে 2ax, আর y স্কয়ারের ডিফারেন্সিয়েশন হচ্ছে 2y dy dx, তাহলে 2by dy dx ইকুয়াল হচ্ছে 2 কে ডিফারেন্সিয়েশন করলে হচ্ছে 0। ঠিক আছে, তাহলে এরকম পাবো x ax স্কয়ারের ডিফারেন্সিয়েশন হচ্ছে 2ax প্লাস by স্কয়ার, তো b তো গুণ আছে, গুণ অবস্থায় থাকবে, আর y স্কয়ারের ডিফারেন্সিয়েশন হচ্ছে 2y dy dx, তাহলে 2by dy dx ইকুয়াল ডান পাশে 2 বা অন্য কিছু ছিল, আর 2 ছিল মনে হয়, যাই থাকুক ডান পাশে যেহেতু কনস্ট্যান্ট 2 এর ডিফারেন্সিয়েশন 0, তাহলে ddx এর 2 হচ্ছে 0, তাহলে ডান পাশ 0 হয়ে গেল। এখন এখান থেকে আমরা যে 2 বাদ দিতে পারি, তাহলে থাকে হচ্ছে, অথবা এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে 2 dy dx dx x ইকুয়াল হচ্ছে এই 2x টা ওই পাশে নিয়ে গেলাম, তাহলে -2x। আমাদের টার্গেট হচ্ছে ভেরিয়েবল গুলো এক পাশে রাখবো, কনস্ট্যান্ট গুলো আরেক পাশে রাখবো। এই ক্ষেত্রে যেহেতু ডান পাশটা 0, এই কারণে আমরা এই কাজটা করতে পারবো। তাহলে আমি এই যে y রইলো, আর যে ডান পাশে যে x আছে গুণ, সেটা যদি আমি বাম পাশে নিয়ে আসি তাহলে এটা ভাগ হয়ে যাবে, তাহলে y/x dy/dx ইকুয়াল মাইনাস, ডান পাশে x তো নিয়ে গেছি, তাহলে 2a আছে, আর বাম পাশে যে 2b আছে গুণ আছে, সেটা ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে ডিভাইডেড বাই 2b। তাহলে দেখো এখন হচ্ছে b, এই পর্যন্ত কি বুঝছো? জি ঠিক স্যার। আছে? ঠিক স্যার। এই লাইনটা হচ্ছে আমরা ওই যে গিভেন রিলেশনটাকে একবার ডিফারেন্সিয়েশন করে পাইলাম। পরের লাইনে আমরা তো এখানে আরবিট্রারি কনস্ট্যান্ট দুইটা আছে, দুইবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে এখানে আমরা সরাসরি যদি দুইবার ডিফারেন্সিয়েশন করি, এখানে কিন্তু আরবিট্রারি কনস্ট্যান্ট এলিমিনেট করে একটু ঝামেলা হয়ে যায়। কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখতেছি যে এ বি গুলা একসাথে নেওয়া যায়, কারণ ডান পাশে যেহেতু 0, তাহলে আমাদের এই যে 2ax টা যদি ডান পাশে নিয়ে যায় -2x, তাহলে ডান পাশের যে x টা, সেই x টা আমি বাম পাশে নিয়ে আসতে পারি, তাহলে সেটা যেহেতু ডান পাশে গুণ আছে, সেটা বাম পাশে আসলে ভাগ হয়ে যাবে, তাহলে y/x হয়ে যাবে, y/x dy dx। আর বাম পাশে যে কনস্ট্যান্ট 2b আছে, সেটাকে আমি ডান পাশে নিয়ে গেলাম, তাহলে ভাগ হয়ে গেল, তাহলে -2a/2b। তাহলে এখন দেখো ডান পাশে -2a/2b কোনো x আর y নাই, মানে এটা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে এখন 0 হয়ে যাবে। যেহেতু আমাদের আরো একবার ডিফারেন্সিয়েশনের অপশন আছে, একবার করে আমরা এটা পাইছি, সো আরেকবার করলে ডান পাশটা 0 হয়ে যাবে। ঠিক আছে, তখন বাম পাশে যেহেতু আর এ বি নাই, তার মানে বাম পাশে ডিফারেন্সিয়েশনটা করলে আর এ বি থাকবে না, তার মানে ডিফারেন্সিয়েশন করলে ফাইনালি যে ইকুয়েশনটা পাবো সেটাই হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখন আমাদের এই জিনিসটাকে আরেকবার এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে দিতে হবে।
তাহলে আরেকবার করব। আমরা তো একবার করে এটা পাইছি, তাহলে দুইটা আরবিট্রারি কোয়েশ্চেন দুইবার করতে হবে। একটু রিঅ্যারেঞ্জ করে নিলাম, চলকগুলা বাম পাশে রেখে ভেরিয়েবল কনস্ট্যান্ট গুলো ডান পাশে নিয়ে গেলাম। এখন আমরা ডিফারেন্সিয়েশন করব। তাহলে এখন আরেকবার ডিফারেন্সিয়েশন করলে ডান পাশ 0 হয়ে যাবে, আর বাম পাশে এখন ডিফারেন্সিয়েশন করব ddx অফ y বাই x ইনটু dy বাই dx। প্রথমে ইউবি পড়বে, তারপরে আবার ভাগের ফর্মুলা পড়বে। আর এই কাজটা তোমরা করে ফেলবো, বাকি কাজটা। ঠিক আছে, আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে কিন্তু, বুঝতে পারছো? তার মানে এক্ষেত্রে তোমার যেহেতু কনস্ট্যান্ট গুলোকে এক পাশে নেওয়া যায় একবার ডিফারেন্সিয়েশন করার ফলে, সো আমরা সেই কাজটা আগে করে নিব, তারপরে ডিফারেন্সিয়েশনটা করব। বুঝতে পারছো? এখন কি পারা যাবে বাকিটা? এখন अगेन ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x, তাহলে d বাই dx d বাই dx, এই বাম পাশে যেটা ছিল y বাই x dy বাই dx, y বাই x y বাই dx ইকুয়াল ডান পাশে দেখো কোনো x বা y নাই, শুধু কনস্ট্যান্ট আছে a b আছে। সো কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন 0, সো ডান পাশ 0 হয়ে যাবে। এখন এই ডিফারেন্সিয়েশনটা করে যেটা পাবা সেটাই হচ্ছে ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা। এখন এই ডিফারেন্সিয়েশনটা করতে পারবা তো নাকি? প্রথমে এই যে দেখো y বাই x এর সাথে dy বাই dx গুণ আছে, তাহলে u এর ফর্মুলা পালাবা। প্রথমটা ইনটু ddx অফ সেকেন্ডটা, তার মানে y বাই x ইনটু ddx অফ dy বাই dx মানে d2y বাই dx, তাহলে y বাই x ইনটু d2y বাই dx প্লাস এবার সেকেন্ডটা ইনটু ddx অফ প্রথমটা, মানে সেকেন্ডটা হচ্ছে dy বাই dx, তাহলে dy বাই dx ইনটু ddx অফ y বাই x। তারপরে যে ddx অফ y বাই x, সেখানে আবার ভাগের ফর্মুলা ইউজ করতে হবে, u বাই v এর ফর্মুলা ইউজ করলে ডিফারেন্সিয়েশনটা শেষ হবে। ঠিক আছে, আমি বলে দিলাম, এখন বাকি কাজটা তোমরা করবা। বুঝতে পারছো কি বলছি? জি স্যার। তাহলে এই হচ্ছে 4 নাম্বার অঙ্কটা আর কি। তাহলে এই অঙ্কগুলো করে ফেলবা। তাহলে আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন 1 নামে যে ফাইলটা, সেই ফাইলের শেষ অংশ এই পর্যন্ত আর কি। তাহলে ফরমেশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশনে কারো কোনো প্রবলেম থাকলে বলো। আবার প্রসেসটা বলি, গিভেন রিলেশনটাতে যতটা আরবিট্রারি কনস্ট্যান্ট থাকবে ঠিক ততবার ডিফারেন্সিয়েশন করতে হবে, এবং ডিফারেন্সিয়েশন করে আরবিট্রারি কনস্ট্যান্ট গুলা এলিমিনেট করতে হবে। ঠিক আছে, এলিমিনেট করে যে ইকুয়েশনটা পাওয়া যাবে সেটাই হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন। এই প্রসেসে এখানে 3টা অঙ্ক করে দেওয়া আছে আর কি। তো এই 3টা অঙ্ককে বেস ধরে প্রথম 3টা অঙ্ক। ঠিক আছে, আর 4 নাম্বার অঙ্কটা ওইটার কি মেইন চিন্তা ওইটাই, যতটা আরবিট্রারি কনস্ট্যান্ট আছে ঠিক ততবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তবে এই ক্ষেত্রে একবার ডিফারেন্সিয়েশন করে একটু রিঅ্যারেঞ্জ করা যায়, যেহেতু কনস্ট্যান্ট গুলোকে ডান পাশে নেওয়া যায়, তাহলে একবার ডিফারেন্সিয়েশন করে আমরা সেই কনস্ট্যান্ট গুলোকে ডান পাশে নিয়ে তারপরে আরেকবার ডিফারেন্সিয়েশন, তাহলে আমাদের আরবিট্রারি কনস্ট্যান্টটা সহজে এলিমিনেট হয়ে যাবে। তাহলে এই হচ্ছে আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন 1 নামের ফাইল। আজকে আরেকটা ফাইল দিছি ডিফারেনশিয়াল ইকুয়েশন 2 নামে আরেকটা ফাইল দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের এখন আমরা যা পড়ব সবই হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করা। একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া থাকবে, সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনকে আমাদের সলভ করতে হবে। আগের অঙ্কতে আমাদের সলিউশনটা দেওয়া ছিল, ডিফারেনশিয়াল ইকুয়েশনটা বাইর করছি, কিন্তু এখন আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনটা দেওয়া থাকবে, সেই রিলেশনটা বা সেই সলিউশনটা বাইর করব এটা ডিফারেনশিয়াল ইকুয়েশনকে স্যাটিসফাই করে। তাহলে ডিফারেনশিয়াল ইকুয়েশন সলিউশন করার বা সলভ করার সবচেয়ে বেসিক যে মেথডটা, ঠিক আছে, সেই মেথডটার নাম হচ্ছে ভেরিয়েবল সেপারেবল অথবা সেপারেশন অফ ভেরিয়েবল। ভেরিয়েবল সেপারেবল অথবা সেপারেশন অফ ভেরিয়েবল। নাম দিয়ে এখানে বোঝা যাচ্ছে ভেরিয়েবল সেপারেবল, মানে ভেরিয়েবল গুলোকে আগে সেপারেট করতে হবে। আর আগে আমরা একটু সলিউশন অফ এ ডিফারেনশিয়াল ইকুয়েশন জিনিসটা কি সেটা একটু আমরা শিখে নেই। একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন, এটা পুরো গত ক্লাসে বলছি, ডিফারেনশিয়াল ইকুয়েশনের যে ভেরিয়েবল গুলো থাকে, একটাকে আমরা বলি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আরেকটা হচ্ছে
ডিফারেনশিয়াল ইকুয়েশনে দুই ধরনের ভেরিয়েবল থাকে, একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। যেই ভেরিয়েবলকে ডিফারেন্সিয়েশন করা হয় সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট, আর যেই ভেরিয়েবলের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা হয় সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে তাহলে ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন হচ্ছে ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনে যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে সেই ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মধ্যকার একটা রিলেশন। ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন হচ্ছে ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনে যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে সেই ভেরিয়েবল দুইটার মধ্যকার একটা রিলেশন, যে রিলেশনে কোনো ডিফারেন্সিয়েশন বা ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট থাকবে না, এবং সেই রিলেশনটা ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনকে স্যাটিসফাই করতে হবে। ঠিক আছে, মানে যে রিলেশনটা ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনকে স্যাটিসফাই করবে, আর সেই রিলেশনটা হচ্ছে ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনের মধ্যে যে ভেরিয়েবল গুলো আছে সেই ভেরিয়েবল গুলোর মধ্যকার একটা সম্পর্ক, সেই সম্পর্কটা ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনকে যদি স্যাটিসফাই করে তাহলে আমরা বলবো যে ওই রিলেশনটাই হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন। যে কথাটা এখানে লেখা আছে, the solution of a differential equation is the relation between dependent variable and independent variable which satisfy the differential equation। এই রিলেশনটা ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনকে স্যাটিসফাই করে। এখন সেই সলিউশন বাইর করার জন্য আমাদের ভিন্ন ভিন্ন মেথড আছে। তাহলে ফার্স্ট যে মেথডটা, সেই মেথডের নাম হচ্ছে ভেরিয়েবল সেপারেবল বা সেপারেশন অফ ভেরিয়েবল। ভেরিয়েবলস সেপারেবল বা সেপারেশন অফ ভেরিয়েবল মেথডটার কনসেপ্ট হচ্ছে এটা। একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের ফর্ম, সাপোজ dx এর সাথে একটা x এর ফাংশন গুণ আছে, dy এর সাথে একটা x এর ফাংশন গুণ আছে। এখন কোনোভাবে যদি আমরা dx এর সাথে এই যে ডিফারেনশিয়াল dx, সেই dx এর সাথে যদি শুধু x এর ফাংশন যদি রাখতে পারি এবং dy এর সাথে শুধু y এর ফাংশন যদি আনতে পারি, তখন আমরা বলবো যে ভেরিয়েবল গুলা সেপারেট করা যায়। ঠিক আছে, তো যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা দেওয়া থাকবে সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনে কিছু রিঅ্যারেঞ্জ করে যদি আমরা dx এর সাথে সকল x এর ফাংশন অথবা সাথে কনস্ট্যান্ট থাকতে পারে এবং dy এর সাথে সকল y এর ফাংশন বা কনস্ট্যান্ট যদি আনতে পারি, তাহলে আমরা বলবো যে ভেরিয়েবলস আর সেপারেবল। আর ভেরিয়েবল যদি সেপারেবল হয় তখন ওই ইকুয়েশনটা ইন্টিগ্রেবল হয়, তখন আমরা ভেরিয়েবল সেপারেট করে তারপরে আমরা ইন্টিগ্রেশন করে দিব। ঠিক আছে, তাহলে আমাদের এই মেথডে অবশ্যই ইন্টিগ্রেশন আমাদের জানতে হবে। ইন্টিগ্রেশনের প্রসেস গুলো যদি না জানো তাহলে কিন্তু অঙ্ক পারবে না। এখানে যে অঙ্কগুলো করে দেওয়া আছে সেগুলো তো আসবে না, একটু চেঞ্জ করে আসবে। এখন চেঞ্জ করলে অঙ্ক ইন্টিগ্রেশন কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এক এক অঙ্কের জন্য ইন্টিগ্রেশন এক এক রকম হবে আর কি। তো কোন অঙ্ক কখন কোন ইন্টিগ্রেশন করবে সেটা কিন্তু বলা যাবে না আর কি। সো ইন্টিগ্রেশনের কনসেপ্টটা তোমাদের ভালো থাকতে হবে, তাহলে কিন্তু অঙ্ক পারবা না। দেখা গেল যে নিয়ম তুমি পারতেছো, ভেরিয়েবল সেপারেট করতে পারছো, কিন্তু তারপরে ইন্টিগ্রেশনটা আর করতে পারো নাই। ইন্টিগ্রেশন করতে না পারলে কিন্তু সলিউশনটা আর পাওয়া যাবে না। তাহলে নিয়মটা কি বুঝতে পারছো? ভেরিয়েবল সেপারেবলের dx এর সাথে যে ফাংশন থাকবে সেখানে x y মিক্স আপ থাকতে পারে, dy এর সাথে যেটা গুণ থাকবে সেখানেও x y মিক্স আপ থাকতে পারে। কিন্তু আমাদের টার্গেট হচ্ছে dx এর সাথে শুধু x এর ফাংশনটা রাখবো এবং dy এর সাথে শুধু y এর ফাংশন রাখবো। জোর করে আনা যাবে না, লজিক্যালি আনতে হবে আর কি। ঠিক আছে, যদি আনা যায় তাহলে আমরা বলবো যে ভেরিয়েবল সেপারেট করা যাচ্ছে, তখন আমরা ভেরিয়েবল সেপারেট করে তারপরে ইন্টিগ্রেশন করে দিই। একটা অঙ্ক করলে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। সবাইকে আমার কথা শুনতে পাচ্ছ? এখন দেখো প্রথম অঙ্কটা একদম সহজ। সলভ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন dy বাই dx সমান x স্কয়ার প্লাস x প্লাস 1 বাই y স্কয়ার প্লাস y প্লাস 1। তাহলে আমাদের এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা দেওয়া আছে dy বাই dx ইকুয়াল হচ্ছে x স্কয়ার প্লাস x প্লাস 1 ভাগ y স্কয়ার প্লাস y প্লাস 1। আমাদের টার্গেট হচ্ছে dx এর সাথে x গুলো নিব এবং dy এর সাথে y নিব, কিন্তু dx dy কখনো নিচে থাকতে পারবে না। dx dy সবসময় যে উপরে থাকে, dx dy উপরে থাকে।
উপরে রাখতেই হবে, কারণ আমরা ইন্টিগ্রেশন করব। সো ইন্টিগ্রেশন একটা ভেরিয়েবলের সাপেক্ষে হবে, যদি dx থাকে x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন, dy থাকলে y এর সাপেক্ষে ইন্টিগ্রেশন। তার মানে dx dy কোনোভাবে নিচে নেওয়া যাবে না। তাহলে এখন আমাদের যে ইকুয়েশনটা দেওয়া আছে সেই ইকুয়েশনটা আমরা প্রথমে লিখলাম। এখন আমরা দেখব dx এর সাথে x এর ফাংশন এবং dy এর সাথে y এর ফাংশন নেওয়া যায় কি। এখানে dx টা তো নিচে আছে, এই dx টা যদি আমি উপর ওই পাশে নিয়ে যাই তাহলে উপরে চলে যায়, তাহলে আমরা ডান পাশে নিয়ে গেলাম dx। আর ডান পাশে যে ফাংশনটা ছিল x স্কয়ার প্লাস x প্লাস 1 ডিভাইডেড বাই y স্কয়ার প্লাস y প্লাস 1, তাহলে উপরে যে x স্কয়ার প্লাস x প্লাস 1 সেখানে শুধু x এর ফাংশনই আছে, সো এটা আমরা ডান পাশে রেখে দিলাম, এটা উপরে আছে উপরেই রয়ে গেল। আর নিচে যে y স্কয়ার প্লাস y প্লাস 1 সেটা তো আর dx এর সাথে রাখা যাবে না, সেটাকে আমরা dy এর সাথে নিয়ে আসলাম, তাহলে সেটাও বাম পাশে আসলে সেটা উপরে চলে যাবে, তাহলে dy এর সাথে গুণ হয়ে গেল। y স্কয়ার প্লাস y প্লাস 1 ইনটু dy সমান হচ্ছে x স্কয়ার প্লাস x প্লাস 1 ইনটু dx। তাহলে এখন আমরা দেখতেছি এই যে dy এর সাথে সকল y এর ফাংশন আছে, কোনো x ভেরিয়েবল কিন্তু নাই এখানে। আবার dx এর সাথে দেখো সকল x ফাংশন x এর ফাংশন আছে কিন্তু y ভেরিয়েবল কিন্তু নাই। তার মানে এখানে ভেরিয়েবল সেপারেট হয়ে গেল, dx এর সাথে সকল x এর ফাংশন এবং dy এর সাথে সকল y এর ফাংশন কিন্তু আসলো, তাহলে ভেরিয়েবল সেপারেট হয়ে গেল। যখনই ভেরিয়েবল সেপারেট হয়ে যায় তখনই আমরা কি করব, বোথ সাইডে ইন্টিগ্রেশন করে দেব, ইন্টিগ্রেটিং বোথ সাইডস, মানে আমরা এখন বোথ সাইডে ইন্টিগ্রেশন করব কারণ ভেরিয়েবলস সেপারেট হয়েছে। এখন আমরা রেসপেক্টিভ ভেরিয়েবলের সাপেক্ষে ইন্টিগ্রেশন করব, তাহলে ইন্টিগ্রেশন y স্কয়ার প্লাস y প্লাস 1 dy ইকুয়াল হচ্ছে ইন্টিগ্রেশন x স্কয়ার প্লাস x প্লাস 1 ইনটু dx। এখন এই y স্কয়ার কে y এর সাপেক্ষে ইন্টিগ্রেশন, y স্কয়ার কে y এর সাপেক্ষে ইন্টিগ্রেশন কোন ফর্মুলা দেওয়া হবে বলো? ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলো একটু চিন্তা করো। আমরা ডান পাশেরটা করি, x স্কয়ার কে x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন x স্কয়ার dx কত আসবে? তো এটা লেখাই আছে x কিউব বাই 3, ঠিক আছে না? তো এটা বলতে পারতেছ না কিছু, x স্কয়ার কে x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে x কিউব বাই 3 হয়, তাই এই যে x কিউব বাই 3 আসবে এটা কোন ফর্মুলার মাধ্যমে আসছে একজন বলো দেখি। স্যার n প্লাস 1 ডিভাইডেড n প্লাস 1। এটা হচ্ছে x টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশনের ফর্মুলা, ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx সমান হচ্ছে x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1। তো n এর ভ্যালু এখানে যদি -1 হয় তাহলে কিন্তু এই ফর্মুলা কাটবে না, 1 বাই x বা x টু দি পাওয়ার -1 এটা ইন্টিগ্রেশন হচ্ছে ln x, ঠিক আছে? আর n এর ভ্যালু অন্য যে কোনো ভ্যালুর জন্য এই ফর্মুলাটা কাটবে, তাহলে x টু দি ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx সমান হচ্ছে x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1, আর ইন্টিগ্রেশন x স্কয়ার dx দ্যাট মিন্স x এর পাওয়ার হচ্ছে এখানে 2, তাহলে x টু দি পাওয়ার 2 প্লাস 1 ডিভাইডেড বাই 2 প্লাস 1 দ্যাট মিন্স x কিউব বাই 3। সিমিলারলি প্লাস x এর ইন্টিগ্রেশন x এর সাপেক্ষে x এর উপরে পাওয়ার কিছু নাই মানে 1 আছে, তাহলে x টু দি পাওয়ার 1 প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস 1 দ্যাট মিন্স x স্কয়ার বাই 2 প্লাস 1, 1 কে x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন কত হবে? ইন্টিগ্রেশন 1 dx বাই ইন্টিগ্রেশন dx x কনস্ট্যান্টের ইন্টিগ্রেশন, যে কোনো কনস্ট্যান্টের ইন্টিগ্রেশন হচ্ছে সেই কনস্ট্যান্টের সাথে যে ভেরিয়েবলের সাপেক্ষে ইন্টিগ্রেশনটা হচ্ছে সেই ভেরিয়েবলটা গুণ হবে, তাহলে 1 কে x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন মানে হচ্ছে 1 ইনটু x দ্যাট মিন্স হচ্ছে x। যদি আমরা 5 কে x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি তাহলে 5 ইনটু x দ্যাট মিন্স 5x। তাহলে এই হচ্ছে ইন্টিগ্রেশন হয়ে গেল, তাহলে 1 কে x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে x, আর বাম পাশেও সেম y স্কয়ার কে y এর সাপেক্ষে ইন্টিগ্রেশন, তাহলে y টু দি পাওয়ার 2 প্লাস 1 ডিভাইড বাই 2 প্লাস 1 দ্যাট মিন্স হচ্ছে y কিউব বাই 3, আর y কে ইন্টিগ্রেশন করলে y এর সাপেক্ষে y টু দি পাওয়ার 1 প্লাস 1 ডিভাইড বাই 1 প্লাস 1 দ্যাট মিন্স y স্কয়ার বাই 2। 1 হচ্ছে কনস্ট্যান্ট, এক্ষেত্রে 1 কে y এর সাপেক্ষে ইন্টিগ্রেশন হচ্ছে, সো 1 এর সাথে y গুণ হবে, তাহলে 1 ইনটু y মানে হচ্ছে y। ডান পাশেও 1 কে ইন্টিগ্রেশন হচ্ছে সেখানে কিন্তু x এর সাপেক্ষে, তাহলে এই কারণে x আসছে, y এর সাপেক্ষে যখন করব 1 কে তখন আসবে y, তাহলে ইন্টিগ্রেশন শেষ হয়ে গেল। তাহলে এই যে ইন্টিগ্রেশন করছি এখানে তো ইন্টিগ্রেশনের কোনো লিমিট টিমিট ছিল না, সো এই ইন্টিগ্রেশনটা হচ্ছে ইনডেফিনিট ইন্টিগ্রেশন। আর ইনডেফিনিট ইন্টিগ্রেশন করার পরে একটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট দেওয়া লাগে, তাহলে আমাদের এই যে এখানে প্লাস সি দিছি এটা হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, ঠিক আছে? তাহলে আমাদের ইন্টিগ্রেশন হয়ে গেল। তাহলে এখন দেখো এই যে যে রিলেশনটা পাইলাম y কিউব বাই 3 প্লাস y স্কয়ার বাই 2 প্লাস y ইকুয়াল হচ্ছে x কিউব বাই 3 প্লাস x স্কয়ার বাই 2 প্লাস x প্লাস c, এই রিলেশনে কোনো dy dx মানে ডিফারেন্সিয়েশন আছে?
dy dx তো নাই, dy dx এলিমিনেট হয়ে গেছে। তাহলে এই যে y ডিপেন্ডেন্ট ভেরিয়েবল y আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল x এর মধ্যকার সম্পর্কটাই হচ্ছে এটা, এই রিলেশনটাই হচ্ছে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন। ঠিক আছে, আর এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার কত, যে গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার কত বলো, এই যে এই ডিফারেনশিয়াল ইকুয়েশন এটার অর্ডার কত, 1 1। তাহলে গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার যত হবে তার সলিউশনের ততটা আরবিট্রারি কনস্ট্যান্ট থাকবে। তাহলে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার হচ্ছে 1, সো সলিউশনে একটা আরবিট্রারি কনস্ট্যান্ট আসার কথা, যেখানে প্লাস সি আসছে সেটাই হচ্ছে আরবিট্রারি কনস্ট্যান্ট। ঠিক আছে, যত অর্ডার যত হবে তার সলিউশনের ততটা আরবিট্রারি কনস্ট্যান্ট আসবে। এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার 1, সো এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশনে একটা আরবিট্রারি কনস্ট্যান্ট আসার কথা, যে আমরা একবার ডিফারেন্সিয়েশন করছি সেটার জন্য একটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট লিখছি, সেই ইন্টিগ্রেটিং কনস্ট্যান্টটা হচ্ছে এখানে আরবিট্রারি কনস্ট্যান্ট। এই হচ্ছে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন। এখন পরের অঙ্কটাতে কিছুই করা হয় নাই, জাস্ট এই যে নিচের y² + y + 1 টাকে উপরে দেওয়া হয়েছে আর উপরে x² + x + 1 কে নিচে দেওয়া হয়েছে। এটা চেঞ্জ করাতেই দেখো অঙ্ক চেঞ্জ হয়ে গেছে, ইন্টিগ্রেশন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই 2 নাম্বার অঙ্কটাতে সলভ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন dy/dx সমান হচ্ছে y² + y + 1 ডিভাইডেড বাই x² + x + 1। জাস্ট আগের ডান অঙ্কটাই কিন্তু জাস্ট উপরেরটা নিচে নেওয়া হয়েছে, নিচেরটা উপরে নেওয়া হয়েছে, তাহলে চেঞ্জ হয়ে গেছে অনেক কিছু। এই ক্ষেত্রে ভেরিয়েবল সেপারেট করা যায়, ভেরিয়েবলটা আগে সেপারেট করে নিচ্ছি আমরা। ডান পাশের dx, সরি বাম পাশের dx ডান পাশে নিয়ে গেলাম, তাহলে বাম পাশে আছে নিচে, ডান পাশে গেলে চলে যাবে উপরে। আর আমাদের dx এর সাথে x এর ফাংশন রাখতে হবে, তাহলে এটা নাম্বারটা দেখাচ্ছি। তাহলে এই যে বাম পাশের dx নিচে আছে, সেটা উপরে চলে গেল dx। আর এখানে দেখো উপরে আছে y এর ফাংশনটা, তাহলে y এর ফাংশনটাকে আমাদের dy এর সাথে নিয়ে যেতে হবে। তাহলে উপরে y² + y + 1 বাম পাশে নিয়ে গেলে এটা ভাগ হয়ে যাবে, নিচে চলে যাবে, তাহলে dy/y² + y + 1। আর ডান পাশে যে x² + x + 1 আছে সেটা dx এর সাথেই থাকবে, কারণ আমাদের টার্গেট ছিল dx এর সাথে x এর ফাংশন, dy এর সাথে y এর ফাংশন রাখা। তার মানে আমাদের ভেরিয়েবল সেপারেট করলে এরকম পাওয়া যায় dy/y² + y + 1 ইকুয়াল হচ্ছে dx/x² + x + 1। এই ভেরিয়েবল সেপারেট হয়ে গেল, dx এর সাথে x এর ফাংশন এবং dy এর সাথে y এর ফাংশন পাওয়া গেল। এখন আমরা ইন্টিগ্রেশন করব, তাহলে both side আমরা ইন্টিগ্রেশন করলাম, তাহলে ইন্টিগ্রেশন dy/y² + y + 1 ইকুয়াল হচ্ছে ইন্টিগ্রেশন dx/x² + x + 1। এখন আগের অঙ্ক তো সরাসরি ফর্মুলা পড়ে গেছি, এই যে x⁴n এর ফর্মুলা পড়ছিল আর কনস্ট্যান্টের ফর্মুলা পড়ছিল। ঠিক আছে, কিন্তু এখন কিন্তু ইন্টিগ্রেশনটা সরাসরি কোনো ফর্মুলাতে পড়তেছে না, ফর্মুলাতে ট্রান্সফার করতে হবে। তাহলে অঙ্ক দেখে বুঝতে হবে কোন ফর্মুলার দিকে যেতে হবে। ঠিক আছে, ডান পাশের ইন্টিগ্রেশনটা বুঝাই, কারণ ডান পাশে x এর সাপেক্ষে আছে। ইন্টিগ্রেশন কিন্তু এখানে দুটোই সেম, জাস্ট এখানে ডান পাশে হচ্ছে x আর ডান পাশে থেকে x এর জায়গায় যদি আমরা y রিপ্লেস করি তাহলে বাম পাশের ইন্টিগ্রেশনটা পাওয়া যায়। তার মানে সেম ইন্টিগ্রেশন, জাস্ট ভেরিয়েবলটা চেঞ্জ আছে। তাহলে এখানে ইন্টিগ্রেশন dx/x² + x + 1, যদি এই যে x² + x টা যদি না থাকতো তাহলে কিন্তু সরাসরি ফর্মুলা পড়ে যেত। ইন্টিগ্রেশন dx/x² + 1 বা ইন্টিগ্রেশন dx/1 + x², এটা সমান কত মনে আছে? ইন্টিগ্রেশন dx/1 + x² কত? কেউ পারবে না? আমাদের গত ক্লাসে ফর্মুলা কিন্তু দেওয়া আছে, এই ফর্মুলাগুলো কেউ পড়ো নাই? ইন্টিগ্রেশন dx/1 + x², এটা সমান কত? কেউ পারবা? স্যার ln 1 + x² + 3 না স্যার 10 হবে স্যার। tan inverse প্লাস c ইন্টিগ্রেশন dx/1 + x² হচ্ছে tan inverse x।
tan inverse x এর ডিফারেন্সিয়েশন 1 by 1 plus x square, so 1 by 1 plus x square কে x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে tan inverse x পাওয়া যাবে। এখন আমাদের ওই অঙ্কতে আছে কিন্তু 1 plus x square নাই, আছে হচ্ছে সাথে আরো প্লাস x আছে, তাহলে ওইটা দেখে বুঝতে হবে আমাদের কোন ফর্মুলাটা আসবে। তাহলে আমাদের এরকম ফর্মুলা আছে ইন্টিগ্রেশন dx by x square plus a square, আরেকটা হচ্ছে ইন্টিগ্রেশন dx by x square minus a square, এই টাইপের ফর্মুলা আছে, ঠিক আছে। তার মানে সামহাউ ওই ইন্টিগ্রেশনটাকে এই ফর্মুলাতে ট্রান্সফার করতে হবে, ইন্টিগ্রেশন dx by x square plus a square অথবা ইন্টিগ্রেশন dx by x square minus a square, যেটাতে যে পরে আর কি। তার মানে এই যে x এর গুলাকে এরকম একটা পারফেক্ট স্কয়ারে নিয়ে আসতে হবে, x square plus x কে একটা পারফেক্ট স্কয়ারের ভিতরে নিয়ে যেতে হবে, ঠিক আছে। তো সেই জিনিসটা এখানে পরে দেওয়া আছে যে দেখো x square plus x plus 1 আছে, তাহলে আমরা x square plus x এটাকে x square plus 2ab plus b square এই ফর্মে কনভার্ট করব। এটাকে করলে a plus b হোল স্কয়ারের ফর্মুলাটা এসে পড়বে, তখন একটা পারফেক্ট স্কয়ারে চলে যাবে, ঠিক আছে। সাথে যোগ বিয়োগ যে কনস্ট্যান্ট আসবে সেটা সেই অবস্থায় থাকবে, তারপর সেটাকে একটা স্কয়ার ফর্মে দিলে ইন্টিগ্রেশন dx by x square plus a square ফর্মে আসবে, তারপরে আমরা ফর্মুলা ফলাই দেব। তাহলে আমাদের এখানে x স্কয়ার যা আছে সেটা তাই থাকবে, তাহলে x স্কয়ার যা আছে তাই, আর যদি x স্কয়ারের সহগ যদি x স্কয়ারের সাথে যদি কোনো কিছু গুণ টুন থাকে সেটা আমরা কমন নিয়ে নিব। সাপোজ 2x স্কয়ার আছে অথবা -x স্কয়ার আছে অথবা -6x স্কয়ার আছে, তো সেই x স্কয়ারের সহগটা 1 করার জন্য যা কমন নেওয়া লাগে পুরোটা থেকে তা কমন নিয়ে নিব, ঠিক আছে। তাহলে আমার এখানে x স্কয়ারে আছে, সো কমন নেওয়ার কিছু নাই, তাহলে x স্কয়ার প্লাস 2ab, তাহলে 2 into a হচ্ছে এখানে x, তাহলে x ইনটু এবং b এর জায়গায় কত গুণ দিলে গুণ করে আমাদের এই x টার্ম এখানে যে x এর যে টার্মটা থাকবে সেই x এর টার্মটা যেন আসে। তাহলে এখানে শুধু x আছে, সো শুধু x আনতে গেলে আমাদের এখানে হাফ গুণ দিতে হবে, তাহলে b চুজ করতে হবে এখানে হাফ, তাহলে 2 into x into হাফ, তাহলে এই 2 আর নিচে 2 ক্যান্সেল হয়ে শুধু x ই থাকতেছে, ঠিক আছে। এই কারণে আমাদের এখানে হাফ দিতে হবে, তাহলে এমন ভাবে b সিলেক্ট করতে হবে, 2ab টাকে এমন ভাবে লিখতে হবে যেন এই যে x এর যে টার্মটা সেই টার্মটা যেন আসে, কম বেশি আসা যাবে, ঠিক আছে। তাহলে আমাদের কিন্তু ফর্মুলা ফলাতে পারবে না, পুরো জিনিসটাকে x স্কয়ার প্লাস x পুরো জিনিসটাকে আমরা একটা স্কয়ারের ভিতরে নিয়ে যেতে যাচ্ছি, এই কারণে আমাদের যা আছে তাই লিখতে হবে, কিন্তু x স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ফর্মে আনতে হবে, কিন্তু এই যে 2ab টা যেটা x এর যে টার্মটা সেটা এমন ভাবে চুজ করতে হবে যেন যেটা আছে x এর টার্ম সেটাই যেন আসে। তাহলে 2 into a মানে হচ্ছে এখানে x into b কত দিলে এখানে এই x থাকে, ঠিক আছে। তাহলে আমাদের b দিতে হবে ক্ষেত্রে হাফ, তাহলে হাফ দিলাম, তাহলে 2 into x into হাফ, তাহলে b of b স্কয়ার, তাহলে প্লাস b স্কয়ার, তাহলে হাফ এর স্কয়ার দিয়ে দিলাম। তাহলে এখন আমরা বেশি লিখতাম কি হাফ এর স্কয়ার বেশি লিখছি, তাহলে হাফ এর স্কয়ার বিয়োগ করে দিয়েছি, প্লাস 1 ছিল সেই প্লাস 1, আর এখানে প্লাস হাফ এর স্কয়ার লিখছি, তাহলে আমরা এই প্লাস হাফ এর স্কয়ার বিয়োগ করে দিলাম, তাহলে মাইনাস হাফ এর স্কয়ার, ঠিক আছে। তাহলে ব্যালেন্স হয়ে গেল, এখানে যা ছিল তাই লিখা হয়েছে, দেখো এই যে x স্কয়ার এই x স্কয়ার এই 2 2 ক্যান্সেল হয়ে x সেই x, আর এই হাফ এর স্কয়ার মাইনাস হাফ এর স্কয়ার ক্যান্সেল হয়ে প্লাস 1, তাই আছে, কিন্তু এটা করার কারণটা হচ্ছে এই যে x স্কয়ার প্লাস x এই পুরো জিনিসটাকে একটা স্কয়ারের ভিতরে নিয়ে দাও, তাহলে এখন দেখো সেই স্কয়ার আসে পড়ছে, এই যে x স্কয়ার প্লাস 2x ইনটু হাফ প্লাস হাফ এর স্কয়ার, এটার পরিবর্তে আমরা লিখতে পারি x প্লাস হাফ এর স্কয়ার, এই যে x প্লাস হাফ এর স্কয়ার লিখে দিছি, আর 1 মাইনাস হাফ এর স্কয়ার, তাহলে মাইনাস হাফ এর স্কয়ার হচ্ছে 1/4, তাহলে 1 মাইনাস 1/4 এটা যোগ করলে থাকে হচ্ছে 3/4, 1 মাইনাস 1/4 এটাকে যোগ করলে আমরা পাচ্ছি যে 3/4 লিখে দিলাম, তাহলে আমরা পাইলাম হচ্ছে ইন্টিগ্রেশন dx by x plus half a square plus 3/4। এখন আমরা ফর্মুলা জানি হচ্ছে ইন্টিগ্রেশন dx by x square plus a square, তাহলে এখানে x স্কয়ার এর পরিবর্তে আছে x plus half a square, ঠিক আছে, প্লাস a square, এই যে 3/4 কে আমরা স্কয়ার ফর্মে লিখব, তাহলে 2 এর স্কয়ার হচ্ছে 4, আর কত স্কয়ার 3 √3 স্কয়ার 3, তাহলে আমরা লিখব হচ্ছে 3/4 কে স্কয়ার ফর্মে লিখব হচ্ছে √3/2 তার স্কয়ার, তাহলে √3/2 তার স্কয়ার, ঠিক আছে। এখন আমাদের ইন্টিগ্রেশন dx by x স্কয়ার প্লাস a স্কয়ার ফর্মে আসে বলবো, এই যে ইন্টিগ্রেশন dx by x স্কয়ার প্লাস a স্কয়ার এটার ইন্টিগ্রেশনের ফর্মুলা হচ্ছে 1/a tan ইনভার্স x বাই a, তাহলে এই যে 1/a এর জায়গায় আছে হচ্ছে √3/2, তাহলে 1/√3/2 tan ইনভার্স x বাই a, x এর জায়গায় আছে হচ্ছে x প্লাস হাফ, কনস্ট্যান্ট যদি যোগ বিয়োগ থাকে ভেরিয়েবলের সাথে তাহলে সেটাতে ফর্মুলাতে চেঞ্জ আসে না,
ঠিক আছে, সেই অবস্থায় থাকে। ইন্টিগ্রেশন x প্লাস হাফ মানে x বাই a, তাহলে x এর পরিবর্তে এখানে আছে x প্লাস হাফ, সো x প্লাস হাফ ডিভাইডেড বাই a মানে হচ্ছে √3/2, তাহলে 1 বাই a tan ইনভার্স x বাই a, এই ফর্মুলাটা আমরা এখানে ইউজ করে ফেলব। ঠিক আছে, প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট c দিয়ে দিলাম। বাম পাশে সেম কাজ করা হয়েছে। ঠিক আছে, এই যে y স্কয়ার প্লাস y প্লাস 1 আছে, তাহলে y স্কয়ার প্লাস 2 ইনটু y ইনটু কত দিলে y পাওয়া যায়, হাফ দিলে, তাহলে হাফ গুণ দিলাম, তাহলে প্লাস হাফ এর স্কয়ার মাইনাস প্লাস 1, তারপরে হাফ এর স্কয়ার বেশি লিখছে, এটা বিয়োগ করে দিলাম। তাহলে আমরা যে প্রথম তিনটা টার্ম দিয়ে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ফর্মে আছে, a প্লাস b হোল স্কয়ার, দ্যাট মিন্স y প্লাস হাফ হোল স্কয়ার প্লাস 1 মাইনাস হাফ এর স্কয়ার মানে 1/4, এটা যোগ করলে 3/4, 3/4 কে স্কয়ার ফর্মে লিখলাম √3/2 এর স্কয়ার, তারপরে আমরা ওই ফর্মুলাটা ফালাই দিলাম, তাহলে ইন্টিগ্রেশন dy বাই y প্লাস হাফ এর স্কয়ার প্লাস √3/2 এর স্কয়ার, তাহলে এখানে x মানে হচ্ছে y প্লাস হাফ আর a মানে হচ্ছে √3/2, তাহলে 1 বাই a tan ইনভার্স x বাই a, দ্যাট মিন্স y প্লাস হাফ ডিভাইডেড বাই √3/2, সেম অঙ্ক আছে। ঠিক আছে, জাস্ট x এর পরিবর্তে এখানে চলে গেছে হচ্ছে y। তাহলে এই হচ্ছে ইন্টিগ্রেশনটা আমাদের হইলো এখানে, তাহলে এটাই হচ্ছে ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন। তাহলে দেখো আগের অঙ্কটাতে জাস্ট একটু উপরেরটা নিচে, নিচেরটা উপরে দিয়ে দেওয়াতে কিন্তু তোমার ইন্টিগ্রেশন কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, সো ইন্টিগ্রেশন যদি ভালো না পারো তাহলে কিন্তু অঙ্ক করতে পারবে না। এই অঙ্ক বুঝতে পারছো? 2 নাম্বারটা জি স্যার। স্যার বলো। স্যার এদিকে y স্কয়ার প্লাস y প্লাস 1 মানে ওকে স্যার, y স্কয়ার প্লাস y প্লাস 1 এই জায়গায় কি কোনো চেঞ্জ থাকবে? চেঞ্জ তো এই যেমন স্যার অঙ্ক তো অনেকভাবে চেঞ্জ করা যেতে পারে। স্যার x দিয়ে স্যার এইভাবে কি হবে, x বলো y এর জায়গায় মানে y স্কয়ার প্লাস x প্লাস 1 এইভাবে কি হতে পারে? y স্কয়ার প্লাস x প্লাস 1 y এর সাথে যদি তোমার এই যে x ভেরিয়েবল এখানে যদি মিক্স আপ থাকে তাহলে কিন্তু ভেরিয়েবল সেপারেট করা যাবে না, তখন অন্য মেথডে যেতে হবে। ঠিক আছে, জি স্যার। এখানে যদি এই যে y স্কয়ারের সাথে যদি আমি একটা x গুণ দিয়ে দেই, x y স্কয়ার লিখে দেই, তাহলে কিন্তু ভেরিয়েবল সেপারেট হবে না। ঠিক আছে, তখন কিন্তু এই মেথডে করা যাবে। এই মেথডের কাজই হচ্ছে আগে দেখতে হবে dx এর সাথে x এর ফাংশন নেওয়া যায় কিনা এবং dy এর সাথে y এর ফাংশন নেওয়া যায় কিনা। যদি নেওয়া যায় তাহলে নিয়ে তারপর ইন্টিগ্রেশন করতে হবে, আর যদি না নেওয়া যায় মানে ভেরিয়েবল যদি সেপারেট না করা যায়, dx এর সাথে সকল x এর ফাংশন এবং dy এর সাথে সকল y এর ফাংশন যদি না নেওয়া যায় তাহলে কিন্তু ভেরিয়েবল সেপারেট হবে না, তাহলে ইন্টিগ্রেশন করা যাবে। ভেরিয়েবল যদি মিক্স আপ থাকে, x এর সাথে y যদি গুণ থাকে তাহলে কিন্তু ভেরিয়েবল সেপারেট করা যাবে না, তখন কিন্তু এই মেথডে অঙ্ক করা যাবে। ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার। তো সামনে আমরা পাবো এই টাইপের মানে সব অঙ্ক তো আর এই নিয়মে করা যাবে না, এটা হচ্ছে বেসিক একটা মেথড আর কি। ঠিক আছে, তারপর আস্তে আস্তে আমরা আরো হায়ার লেভেলে যাবো আর কি। আর এটার ভেরিয়েশন কিন্তু অনেক বেশি, এই কোর্সের ভেরিয়েশন, ডিফারেনশিয়াল ইকুয়েশন কোর্সের ভেরিয়েশন অনেক বেশি। অর্থাৎ ডিফারেনশিয়াল ইকুয়েশন একটু চেঞ্জ করলে এই অন্য নিয়মে চলে যেতে পারে। ঠিক আছে, অর্থাৎ এখানে নিয়ম বেশি এবং ইন্টিগ্রেশনও ভালো পারতে হবে, ডিফারেন্সিয়েশনের কনসেপ্ট থাকতে হবে, তাহলে অঙ্ক পারা যাবে আর কি। ঠিক আছে, ইন্টিগ্রেশনটা একটু ভালো পারতে হবে। অঙ্কে যে নিয়মগুলো পড়ানো হবে, অঙ্ক তো এখানে তো নিয়ম অনেক আছে, সব নিয়ম তো করানো সম্ভব না, যতটুকু এই সময়ের ভিতরে করা যায় ততটুকুই পড়বো। তো যা পড়ানো হয় আর ইন্টিগ্রেশনের কনসেপ্ট যদি ভালো থাকে তাহলে অঙ্ক পারবে আর কি। আচ্ছা, আজকে কি আর কন্টিনিউ করবো? 3 নাম্বার অঙ্কটা তোমরা দেখো, নেক্সট ক্লাসে আমি এটা আবার ডিসকাস করবো আর কি। এখনো ভেরিয়েবল সেপারেট করা যায়, ভেরিয়েবল সেপারেট করে তারপর ইন্টিগ্রেশন করা হয়েছে। এখানে ইন্টিগ্রেশনটাও কিন্তু এই এখানে একটা ফর্মুলা ইউজ করা হয়েছে, এখানে সরাসরি এই ফর্মুলা ইউজ করা হয়েছে, অথবা সাবস্টিটিউশন মেথড ইউজ করে করতে পারো। ওই যে রুটের ভিতরে 1 মাইনাস এক্স স্কয়ার আছে, সেই 1 মাইনাস এক্স স্কয়ার কে ধরে উপরে x dx আছে, সেই x dx এর ভ্যালু বাইর করে তারপরে ইন্টিগ্রেশনটা করতে হবে। সাবস্টিটিউশন মেথড কি পড়ছো আগে? তাহলে সাবস্টিটিউশন মেথড দিয়ে করতে পারো, আর এই ফর্মুলাটা আসছে হচ্ছে ওই সাবস্টিটিউশন মেথড থেকে। আচ্ছা, আগে করে দেখো, বুঝো কিনা, না বুঝলে নেক্সট ক্লাসে করে দিব আর কি। আর এখানে কিছু অঙ্ক আছে,
এই অঙ্কগুলো তোমাদের এই সবগুলো অঙ্কে ভেরিয়েবল সেপারেট দিয়ে করা যায়। এখন ভেরিয়েবল সেপারেট করে তারপর ইন্টিগ্রেশন করতে যায়, দেখবে যে ইন্টিগ্রেশন এক একটাতে এক এক নিয়ম পড়ছে আর কি, ঠিক আছে? তো ইন্টিগ্রেশন যা পড়ছো ম্যাথ 101 এ যে নিয়মগুলো পড়ছো সবগুলা নিয়ম কিন্তু এই মেথডটা দিয়ে, এই মেথডের অঙ্কগুলো একটু চেঞ্জ করে দিলেই ওই প্রত্যেকটা মেথডে আইসা পড়বে, ঠিক আছে? কখনো গুণের ফর্মুলা পড়বে, কখনো সাবস্টিটিউশন মেথড ইউজ করা লাগতে পারে, ঠিক আছে? কখনো পার্শিয়াল ফ্র্যাকশন করে করা লাগতে পারে, কখনো স্ট্যান্ডার্ড ফর্ম করে করা লাগতে পারে। যেমন আগের অঙ্কটা আমরা স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে করছি, যে অঙ্কটা ইন্টিগ্রেশন dx বাই x স্কয়ার প্লাস x প্লাস 1 স্ট্যান্ডার্ড ফর্মে ইন্টিগ্রেশন dx বাই x স্কয়ার প্লাস a স্কয়ার, এই স্ট্যান্ডার্ড ফর্মে ইন্টিগ্রেশনটা কনভার্ট করছি, তারপরে ইন্টিগ্রেশন করছি, ঠিক আছে? তাহলে এরকম যে নিয়মগুলো শিখছো আগে ম্যাথ 101, যে কোনো ইন্টিগ্রেশনের নিয়ম এখানে কাজে লাগতে পারে, ঠিক আছে? তাহলে এখানে হোমওয়ার্ক গুলা করার চেষ্টা করো, সবগুলো ভেরিয়েবল সেপারেট হয় তারপরে ইন্টিগ্রেশন করতে হবে, ঠিক আছে? আগে দেখো ভেরিয়েবল সেপারেট করতে পারো কিনা, ঠিক আছে? তারপর ইন্টিগ্রেশন করতে যাই দেখো কোথাও প্রবলেম হয় কিনা, যদি প্রবলেম হয় নেক্সট ক্লাসে আমাকে বলবা। তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখি, ঠিক আছে? নেক্সট ক্লাসে আমরা, এখানে তো সরাসরি সেপারেট করা যাচ্ছে, নেক্সট ক্লাসে দেখবো যে সরাসরি সেপারেট করা যায় না, কিন্তু যেটার জন্য সেপারেট করা যায় না সেটাকে কিছু একটা ধরলে সেপারেট করা যায় আর কি, ঠিক আছে? তো সেই মেথডটা আমরা নেক্সট ক্লাসে শিখবো আর কি। আর কোনো কোশ্চেন থাকলে বলো। আর কোনো কোশ্চেন আছে? এখন একটু অ্যাটেন্ডেন্সটা দিন। স্যার ক্লাস রেকর্ড গুলো একটু দিন। হ্যাঁ, আজকের ক্লাস রেকর্ডিংটা আমি অন্য ক্লাস দিয়ে দিচ্ছি, তো দেখি এটা ইয়ে করা যায় কিনা। আগের ক্লাস রেকর্ডিং ওই যে, আর যে মাহমুদুল হাসান কি আসছো এখন ক্লাসে? জি স্যার। আচ্ছা, ওই যে তুমি যে ওই যে কত তারিখের একটা ক্লাসে তুমি রেকর্ডিং করছিলে মনে আছে? জি স্যার। ওই যে তুমি পোস্ট দিছো সেদিনের পর থেকে কিন্তু আর কোনো রেকর্ডিং আমি কোনো লিংকে ইয়ে করতে পারতেছি না, মানে হচ্ছে যে রেস্ট্রিকশন উঠাইতে পারতেছি না আর কি। অর্থাৎ সেই রেস্ট্রিকশন না উঠাইতে পারলে তো তোমরা কেউ দেখতে পারবে না, যে কারণে সমস্যা হচ্ছে আর কি। ওই ক্লাসের পর থেকে আর কোনো ক্লাসে রেকর্ডিং আমি দিতে পারি নাই তোমাদের। রেকর্ডিং দিছি বাট তোমরা কেউ দেখতে পারো না, ঠিক আছে? তো তুমি কি ওইখানে কিছু করছিলা মানে? না স্যার, আমি কিছু করিনি। আচ্ছা ঠিক আছে, আজকে দেখি হয় কিনা। আজকে তো তোমাদের যে ক্লাসের যে ইয়ে মানে যে ম্যাথ 1 to 1, মানে তোমাদের যে গুগল ক্লাসরুম ক্রিয়েট করা, সেটা থেকে লিংকটা ক্রিয়েট করা না, অন্য একটা ক্লাস থেকে লিংকটা ক্রিয়েট করা আর কি। এখন দেখি ওই রেকর্ডিং লিংকটা ইয়ে করা যায় কিনা আর কি, ঠিক আছে? যদি হয় তাহলে আমরা এইভাবেই করবো আর কি। আচ্ছা, স্যার ডাউনলোড পারমিশনটা দিয়ে দিলেও ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, স্যার ডাউনলোড পারমিশনটা দিয়ে দিলে ভালো হয়। এটাই তো দিতে পারতেছি না, সেটা কেমনে দেয় বলো? আবার বলতে স্যার ওই রেস্ট্রিকশনে যে ডাউনলোড পারমিশন ওইখান থেকে দেবো। ওই তো ওই রেস্ট্রিকশনটাই তো ওঠানো যাচ্ছে না, আমাকে বলতেছে যে আমি শুধু ভিউয়ার, আমি রেস্ট্রিকশন উঠাইতে পারবো না, এরকম একটা অপশন আছে, ঠিক আছে? তাইলে স্যার ওনারটা কে একটু দেখেন তো স্যার। এখন তো আমি সবকিছু করতে তো আমি তো ক্লাস ক্রিয়েট করতেছি, সবকিছু ক্রিয়েট করতেছি, মানে লিংকও ক্রিয়েট করতে পারতেছি, সব পোস্টিংও দিতে পারতেছি, সবকিছু করতে পারতেছি, ঠিক আছে? কিন্তু ওনারটা কি সেটা দেখার অপশন কি আছে? আছে স্যার, আছে। কোথায় দেখা যায় বলো? স্যার ভিডিওটা অন করতে হবে। আগে একটা ভিডিও দেখে অন করি। এটাও মনে হয় ওপেন করা যায় নাই। 3 ডট আছে না, ওই জায়গায় দেন স্যার। 3 ডট দিলাম, তারপর স্যার ডিটেইলসে যান। ডিটেইলস। এই ওনার দেওয়া আছে, এখানে দেখা যাচ্ছে যে নাজিবুল হাসান 2018 টেক। ও কিভাবে হইলো এটা ওনার?
নাজিবুল হাসান আছে, ওনারটা কিভাবে আমি ইয়ে করতে পারি বলতো? স্যার ওনার কি নক দেন স্যার। ওনারে লাগবে, ওনার হচ্ছে রেস্ট্রিকশন, ওনার উঠাতে পারবে। নাজিবুল হাসান আসলে জয়েন করছিল তোমার 2018 থেকে নাজিবুল হাসান। নাজিবুল হাসান আসো? আচ্ছা কথা বললে বলো। Anyone with the link can view. হ্যাঁ ভাই, আপনি ওই যে ক্লাস যে রেকর্ডটা আছে ওইটার রেস্ট্রিকশনটা উঠাই দেন, ওই রেকর্ডটা, ওইটার ওনার আপনি। আচ্ছা আচ্ছা, আপনি স্ক্রিন শেয়ার করুন। আমার স্ক্রিন কি শেয়ারিং করা আছে? জি স্যার, আপনারটা শেয়ার করা আছে। হ্যাঁ আবার শেয়ার করো নাজিবুল হাসান। হ্যাঁ দেখা যাচ্ছে। এটা হচ্ছে তোমার এই রেকর্ডিং লিংকটা হচ্ছে 25 তারিখে, 25শে মে। এই যে এটা, হ্যাঁ হ্যাঁ, থ্রি ডটস মেনুতে যান, হ্যাঁ শেয়ারে যান। হ্যাঁ ওই যে চেঞ্জ, গেট লিংকের নিচে চেঞ্জ লেখা আছে। আর স্যারের ওইটা ভিউয়ার না করে এডিটিং করে দেন, এডিটর করে দেন। হ্যাঁ ডান দেন। জি ওকে হয়েছে। তাহলে কি ওনারশিপ চেঞ্জ হয়েছে নাকি ওটা? স্যার ওনারশিপ চেঞ্জ হয়নি স্যার, লিংকটা শেয়ার মানে রেস্ট্রিক্টটা উঠাই দিতে পারছে। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখি এখন গত ক্লাসের লিংকটা আজকে শেয়ার করে দেখবো কি অবস্থা। ঠিক আছে তাহলে তোমাদের অ্যাটেন্ডেন্স নেই নাই। থ্যাংক ইউ, যার মাধ্যমে এই সমস্যার সমাধান হলো। আচ্ছা এবার আইডি 1, আচ্ছা আইডি 2, yes sir 3, 4। ইয়েস স্যার। এই তুমি কিন্তু লেটে 1 ঘন্টা পরে জয়েন করছিলে। আইডি 5, 6 আছো? 7, 8 আছো? 9, 10 তো জয়েন করছিলাম মনে হয়। আচ্ছা 11, present sir 12, ইয়েস স্যার। 13, 14, yes sir 15, 16, 17, present sir 18, প্রেজেন্ট স্যার। 19, present sir 20, 21 জয়েন করছিল, 22, 23, 24, প্রেজেন্ট স্যার 25, 26, present sir 29, 30,
31, প্রেজেন্ট স্যার। 32, Yes, sir. 33, 34, 35, Yes, sir. 36, Yes, sir. 37, প্রেজেন্ট স্যার। 38, 39, 40, 41, 42, Present, sir. 42. 43, 44, Yes, sir. 45, Present, sir. 107, Present, sir. 44 intake, 131, স্যার 131 ছিল স্যার, মেসেজে লিখে দিছে। 179, Yes, sir. Asik. 199, 19, 354, 507, Yes, sir. 129, Present, sir. 508, Yes, sir. 399, 134, 123, প্রেজেন্ট স্যার। 174, 166, তারপর হচ্ছে 36 ইন্টিগ্রেট, 35, 11, 17, 35 ইন্টিগ্রেট, 152, Yes, sir. 152. 62, Yes, sir. 291, 239, ইয়েস স্যার। 392, Yes, sir. এই 392 তুমি কি ইয়ে করছো, রেজিস্ট্রেশন কমপ্লিট করছো? জি স্যার। কিন্তু রেজিস্ট্রেশন লিস্টে তো তোমার নাম নাই, ঠিক আছে? এটা একটু দ্রুত একটু ইয়ে করে করতে হবে, নতুবা কিন্তু ওই যে পরীক্ষার মার্কস টার্কস এগুলো কিছু দেওয়া যাবে না আর কি। মনে হয় ডকুমেন্ট মনে প্রপারলি যে জায়গায় জমা দেওয়ার কথা ওই জায়গায় হয়তো জমা করে নাই, লিস্টে তোমার নাম নাই, ঠিক আছে? এই জি সেকশনে তোমার ছাড়া বাকি সবার কিন্তু হয়ে গেছে আর কি, ঠিক আছে? সো তোমারটা একটু ইয়ে করে ফেললো। তুমি থাকো কোথায়, একা আছো নাকি? জি স্যার, ঢাকায় আছি। তাহলে ভার্সিটিতে এসে একবার ঠিক করে নিও, ঠিক আছে? 28 Sir. 25, Sir. আচ্ছা বলো। Sir, 39, 45 intake. Sir, আমি মিস করছিলাম রোল কলটা। 45 এর মিস করছে, একটু পরে বললো। 45 এর 39, 45 এর 39, জি স্যার, 39। আচ্ছা এবার হচ্ছে 14 থেকে 49, Yes, sir. 76, 38 থেকে 68, 237, 41 থেকে 1, 41 এর 273, 44 থেকে 201। আর কেউ বাকি আছো? Sir, 44 intake 399. 399,